আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিক ড্রাগ ইউজড ইন অ্যানিমিয়া। তো অ্যানিমিয়াতে কি ড্রাগ ইউজ করা হয় সে সম্পর্কে আমরা জানবো। তো অ্যানিমিয়াতে কি ড্রাগ ইউজ করা হয় সে সম্পর্কে আমাদের জানার আগে আমাদেরকে আগে জানতে হবে অ্যানিমিয়া জিনিসটা কি। অ্যানিমিয়া ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন characterized by pale colorization of skin and mucous membrane due to qualitative and quantitative deficiency of hemoglobin in respect of age and sex of an individual। এখানে এটা একটা এমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেনের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে। ফ্যাকাশে হয়ে যাবে। কেন ফ্যাকাশে হবে? কারণ এখানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি থাকবে। কার ডেফিসিয়েন্সি থাকবে? হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি থাকবে। এবং সেই হিমোগ্লোবিন লেভেলটা আবার ভ্যারি করবে এজ এবং সেক্স অনুযায়ী। মেল ফিমেল ভ্যারি করবে, বাচ্চা এবং অ্যাডাল্টের ভ্যারি করবে। আচ্ছা, হিমোগ্লোবিন লেভেলটা আমরা দেখি। তাহলে হিমোগ্লোবিন লেভেল কত? মানে কখন আমরা অ্যানিমিয়া বলবো? আমাদের কান্ট্রি কনটেক্সটে একরকম, আর ওভারঅল সারা পৃথিবীর কনটেক্সটে একরকম। তো সারা পৃথিবীতে আমরা অ্যানিমিক পেশেন্ট বলতে বুঝি যে তার সারা পৃথিবীতে অ্যানিমিয়া পেশেন্টটা আসলে বলতে বোঝা যায় যে 12.5 গ্রাম পার ডেসিলিটার থেকে কম হলে সেটা অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে অ্যানিমিয়া, এবং অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে 11 গ্রাম পার ডেসিলিটার থেকে কম হলে সেটা হচ্ছে অ্যানিমিয়া। আমাদের কান্ট্রির কনটেক্সটে আমাদের কান্ট্রির মানুষগুলো সাধারণত একটু খাটো হয়, শরীর স্বাস্থ্য অত উচ্চতা আমাদের কম হয়। আমরা সাউথ ইস্ট এশিয়ার মানুষের একটু উচ্চতা কম হয়। তো আমাদের উচ্চতা কম যেহেতু, তাহলে আমাদের আমাদের ব্লাডও কম, ব্লাড কন্টেন্ট কম হবে, সামান্য কম হবে ইউরোপিয়ানদের থেকে। ব্লাড কন্টেন্ট কম হলে আমাদের ব্লাডে আরবিসিও কম থাকবে, আরবিসি কম থাকলে আমাদের ব্লাডে হিমোগ্লোবিনও কম থাকবে। তাহলে আমাদের কান্ট্রি কনটেক্সটে মেলের 10.5 গ্রাম পার ডেসিলিটার থেকে কম হলে আমরা বলি অ্যানিমিয়া, এবং ফিমেলের ক্ষেত্রে 9 গ্রাম পার ডেসিলিটার থেকে কম হলে আমরা বলি অ্যানিমিয়া। আচ্ছা, অ্যানিমিয়ার কিছু টাইপ আছে। অ্যানিমিয়ার টাইপ অনেক ধরনের আছে, কিন্তু আমরা এখানে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা পড়বো। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী অ্যানিমিয়া 3 প্রকার। একটা হচ্ছে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া সব কম। নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া সব স্বাভাবিক কিন্তু তারপরে অ্যানিমিয়া। আর হচ্ছে ম্যাক্রোসাইটিক অথবা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, কজেস অফ অ্যানিমিয়া। অ্যানিমিয়ার যে বিভিন্ন ধরনের কজ আছে, তাই না? অ্যানিমিয়া অকার্স when the balance between production and destruction of RBC is disturbed। আরবিসি যে প্রোডাকশন হচ্ছে এবং আরবিসি যে ডিস্ট্রয় হচ্ছে, তাই না? আরবিসি 120 দিন বাঁচে, 120 দিন বাঁচার পর তো ধ্বংস হয়ে যাবে, রেটিকুলার এন্ডোথেলিয়াল সেলে যেয়ে ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস হয়ে গেলে আবার নতুনভাবে আরবিসি তৈরি করতে হবে। এই যে আরবিসি তৈরি হচ্ছে এবং ডিস্ট্রয় হচ্ছে, এই যে ব্যালেন্সটা, প্রোডাকশন এবং ডিস্ট্রাকশনের যে ব্যালেন্সটা, এটা যে নষ্ট হয়ে যায়, মানে আরবিসির পরিমাণ বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। এখন প্রোডাকশন বেশি, ডিস্ট্রাকশন কম, তাহলে আরবিসির পরিমাণ বেড়ে যাবে। প্রোডাকশন কম, ডিস্ট্রাকশন বেশি, তাহলে আরবিসির পরিমাণ কমে যাবে। তো আরবিসির পরিমাণ যখন কমে যায় তখন সাধারণত অ্যানিমিয়াটা হয়, তাই না? তাহলে ডেফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্টস নেসেসারি ফর ইরাইথ্রোপোয়েসিস। এখন এই যে ব্যালেন্সটা, প্রোডাকশন ডিস্ট্রাকশনের যে ব্যালেন্সটা, সেটা নষ্ট হচ্ছে কী কারণে? অনেকগুলো কারণ আছে। নিউট্রিয়েন্ট, আমাদের যে ইরাইথ্রোপোয়েসিস, যেটাতে নতুনভাবে ইরাইথ্রোপোয়েসিসের মাধ্যমে ইরাইথ্রোসাইট তৈরি করে, তাই না? ইরাইথ্রোপোয়েসিস যে তৈরির যে প্রসেসটা, সেটা যদি কোনোভাবে হ্যাম্পার হয়, তারপর হচ্ছে যদি ব্লাড লস হয়, অ্যাকিউট ক্রনিক ব্লাড লস হয়, বোন ম্যারো যদি ডিপ্রেস করে যায়, আমরা জানি বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হয়। তো বোন ম্যারো যদি ডিপ্রেস করে কোনোভাবে, বোন ম্যারো ক্ষতিগ্রস্ত হয় বা বোন ম্যারো ডিপ্রেশন হয়, তারপরে আরবিসি যদি অনেক বেশি ডিস্ট্রাকশন হয়, আরবিসি প্রোডাকশনের থেকে অনেক বেশি ডিস্ট্রাকশন হচ্ছে, এসব কারণে সাধারণত অ্যানিমিয়া হয়। তো একটু কারণগুলো একটু ডিটেলসে পড়বো। যেমন ডেফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্টস নেসেসারি ফর ইরাইথ্রোপোয়েসিস। ইরাইথ্রোপোয়েসিসের জন্য কিছু নেসেসারি নিউট্রিয়েন্ট দরকার, পুষ্টি উপাদান দরকার। কি কি? আয়রন দরকার, আয়রন তো সবচেয়ে বেশি দরকার। ফলিক অ্যাসিড দরকার। আয়রন কি করবে? আয়রন হচ্ছে ইরাইথ্রোপোয়েসিসের মাধ্যমে নতুন আরবিসি তৈরিতে হেল্প করবে, মানে একটা বেসিক উপাদান, কাঁচামাল বলতে পারি। ফলিক অ্যাসিডটা কি করে? ফলিক অ্যাসিড হচ্ছে আরবিসি তৈরির কোনো উপাদান না, কিন্তু ফলিক অ্যাসিডটা কী করে? ফলিক অ্যাসিডটা অনেকটা ম্যাচুরেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। ভিটামিন B12 এগুলো অনেকটা ম্যাচুরেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। ভিটামিন সি আর পাইরিডক্সিন, এই দুইটা অন্যভাবে কাজ করে। ভিটামিন সিটা অ্যাবজর্পশনে হেল্প করে। আচ্ছা, যাই হোক, এগুলো ফ্যাক্টরগুলা, মানে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, পাইরিডক্সিন, ভিটামিন সি, এই ফ্যাক্টরগুলা এখানে লাগে, ইরাইথ্রোপোয়েসিসের জন্য লাগে। অ্যাকিউট এবং ক্রনিক ব্লাড লস। তো অ্যাকিউট এবং ক্রনিক ব্লাড লস যদি হয় তাহলে অ্যানিমিয়া হবে। তারপরে ডিপ্রেশন অফ দ্য বোন ম্যারো। বোন ম্যারো যদি ডিপ্রেশন হয়, বোন ম্যারো যদি কোনোভাবে কমে যায় বা বোন ম্যারো কোনোভাবে ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা বোন ম্যারোটি কোনোভাবে শুকায় যায়, হ্যাঁ, বোন ম্যারো ডিপ্রেশন। তো বোন ম্যারো ডিপ্রেশন কী কারণ হতে পারে? কেমোথেরাপিউটিক এজেন্ট, মানে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। কেমোথেরাপি দিলে বোন ম্যারো ডিপ্রেস হয়ে যায়। রেডিয়েশন
থেরাপি যদি রেডিয়েশন দেওয়া হয় তাহলে ডিপ্রেসড হয়, বোন ম্যারো ডিজিজ যদি থাকে তাহলে ডিপ্রেস করবে। তারপর হচ্ছে রিডিউস প্রোডাকশন অফ ইরাইথ্রোপয়েটিন, ইরাইথ্রোপয়েটিন যদি প্রোডাকশন কমে যায় তাহলে ইরাইথ্রোপোয়েসিসের জন্য যেই স্টিমুলেশন দেওয়া এটাই কমে যাবে। তো ইরাইথ্রোপয়েটিন কোথা থেকে তৈরি? ইরাইথ্রোপয়েটিন আমরা জানি বোন ম্যারোতে তৈরি হয়। তা আমরা জানি ইরাইথ্রোপয়েটিন তো কিডনি থেকেও তৈরি হয়, তো কিডনি থেকেও কম তৈরি হয় 20%, আর বোন ম্যারো থেকে মোটামুটি 80% তৈরি হয়। এই জন্য বোন ম্যারো ডিপ্রেশন হলে আমাদের ইরাইথ্রোপয়েটিনটা ম্যাসিভ আকারে কমে যাবে। তখন ইরাইথ্রোপয়েটিন কমে গেলে ইরাইথ্রোপোয়েসিসও ঘাটতি পড়বে। তখন ইরাইথ্রোপোয়েসিস ঘাটতি হলে তখন অবশ্যই আমাদের হিমোগ্লোবিন লেভেল কমে যাবে, মানে আরবিসি কমে যাবে, আরবিসি কমে গেলে হিমোগ্লোবিন কমে, হিমোগ্লোবিন কমলে অ্যানিমিয়া হবে। এক্সেসিভ ডিস্ট্রাকশন অফ আরবিসি, আরবিসি প্রোডাকশনের থেকে ডিস্ট্রাকশন অনেক বেশি হচ্ছে। কী কারণ হতে পারে? হেমোলাইটিক অ্যানিমিয়া যদি হয়, অ্যাডভার্স ইফেক্ট অফ সাম ড্রাগ, কিছু ড্রাগের অ্যাডভার্স ইফেক্টের কারণ হতে পারে। আচ্ছা, এখন আমাদের অ্যানিমিয়া হলো, তাই না? এখন অ্যানিমিয়া যে প্রিভেন্ট করার জন্য, অ্যানিমিয়া যাতে না হয় বা অ্যানিমিয়া যাতে না হয়, হ্যাঁ, এই প্রিভেনশনের জন্য কিছু হেমাটিনিক্স আছে, তাই না? হেমাটিনিক্স যেগুলো অ্যানিমিয়া প্রিভেন্ট করে আর কি, অ্যানিমিয়া হতে দেয় না আমাদের বডিতে, তাদেরকে বলা হয় হেমাটিনিক্স। এই পুষ্টি উপাদানগুলো আমাদের অ্যানিমিয়া প্রিভেন্ট করে বা আরবিসির ম্যাচুরেশন করে, প্লাস কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সিটা প্রিভেন্ট করে, প্রোডাকশন করে আর কি। তারা হচ্ছে হেমাটিনিক্স। হেমাটিনিক্স আর দ্য ড্রাগস হুইচ হেল্প ইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ প্রোডাকশন অ্যান্ড ম্যাচুরেশন অফ আরবিসি। আচ্ছা, কোয়ালিটেটিভ প্রোডাকশনে হেল্প করে কে? রিগার্ডিং কোয়ালিটিভ প্রোডাকশনটা হচ্ছে আসলে রিগার্ডিং মরফোলজির সাথে সম্পর্কিত, আর কোয়ালিটেটিভ প্রোডাকশনটা নাম্বার অফ আরবিসির সাথে সম্পর্কযুক্ত এবং নাম্বার অফ হিমোগ্লোবিনের সাথে সম্পর্কিত আরবিসির মধ্যে। আচ্ছা, কমন কিছু হেমাটিনিক্স আছে, যেমন হচ্ছে আয়রন আমরা বলতে পারি, ভিটামিন B12 বলতে পারি, ফলিক অ্যাসিড বলতে পারি, কিছু ট্রেস এলিমেন্ট আছে। হ্যাঁ, তো আয়রনটা কি করে? আয়রন হচ্ছে ডেফিসিয়েন্সি কজেস হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হবে যদি না আয়রনের ডেফিসিয়েন্সি, যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে বা হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হবে। আচ্ছা, ভিটামিন B12 এর যদি অভাব থাকে, ডেফিসিয়েন্সি হয়, তাহলে মেগালোব্লাস্টিক অথবা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হবে। ফলিক অ্যাসিডের অভাবে অ্যানিমিয়া হয়, এটা এই জন্য ফলিক অ্যাসিড একটা হেমাটিনিক্স। কিছু ট্রেস এলিমেন্ট আছে, যেমন হচ্ছে রিবোফ্লাভিন, কপার, ভিটামিন B6, এগুলো। হেমোপোয়েটিক কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, যেমন ইরাইথ্রোপয়েটিন, গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর মানে GCSF, গ্র্যানুলোসাইট মনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, GMCSF, ইন্টারলিউকিন 2, থ্রম্বোপয়েটিন, এগুলো আছে। এছাড়াও আমরা দেখতে পাই আয়রন হচ্ছে তাহলে মেন আমরা দেখলাম যে আমাদের হেমাটিনিক্স মেনলি হচ্ছে আয়রন, এছাড়া হচ্ছে ভিটামিন B12, ফলিক অ্যাসিড, কিছু ট্রেস এলিমেন্ট আছে, রিবোফ্লাভিন, কপার, ভিটামিন B6, আর কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, হেমোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর। আচ্ছা, এখন আমাদের মেন যে হেমাটিনিক্স আয়রন, সেই আয়রন সম্পর্কে আমরা পড়ব। তো মেন আমাদের হেমাটিনিক্স আয়রন সম্পর্কে আমরা পড়ব। আয়রন ইন দ্য বডি। তো আমাদের বডিতে টোটাল আয়রন কতটুকু আছে এটা আমাদের জানতে হবে। টোটাল বডি আয়রন ইন অ্যান অ্যাডাল্ট 3 থেকে 5 গ্রামের বেশি থাকে সাধারণত। অ্যাভারেজ আমরা ধরতে পারি 3.5 গ্রাম। ডিস্ট্রিবিউশন, আমাদের আয়রনগুলো কোথায় থাকে আসলে? আমাদের হিমোগ্লোবিনে থাকে 66% আয়রন, কারণ আমরা জানি যে আমাদের আরবিসিকে যদি আমরা ভাঙি তাহলে পাবো আমরা হিম এবং গ্লোবিন আসলে প্রোটিন চেইন, পলিপেপটাইডের একটা চেইন। এখানে দুটো আলফা চেন থাকতে পারে, দুটো বিটা চেন থাকতে পারে, দুটো বিটা চেন অথবা বিটা চেনের সাথে দুটা গামা চেন থাকতে পারে, দুটা গামা চেনের সাথে দুটা আলফা চেন থাকতে পারে, এবং তার সাথে থাকবে হিমকে যদি আমরা ভাঙি তাহলে হিমের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে আয়রন আছে প্লাস প্রোটোফরফাইন 9 আছে। প্রোটোফরফাইন 9কে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে দেখবো যে বিলিভার্ডিন পাওয়া যায়। বিলিভার্ডিনকে ভাঙলে পরবর্তী বিলিরুবিন পাওয়া যায়, তাই না? তাহলে আয়রন পাওয়া যায় হিমোগ্লোবিনের মধ্যে, হিমের মধ্যে থাকে আয়রন। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে 66% থাকবে আয়রন। আয়রন স্টোর অ্যাজ ফেরিটিন। আয়রন সাধারণত ফেরিটিন হিসেবে স্টোর হয় এবং হেমোসিডারিন হিসেবে স্টোর হয়। 25% আসলে স্টোরেজ ফর্মে থাকে। আচ্ছা, এখানে জিনিসটা বুঝতে হবে যে ফেরিটিন কি আর হেমোসিডারিন কি। তার আগে আরেকটা জিনিস বুঝতে হবে, আয়রন অ্যাবজর্ব হয় ফেরাস ফর্মে। ফেরিক ফর্মে কখনো আয়রন অ্যাবজর্ব হতে পারবে না। আয়রন অ্যাবজর্ব হওয়ার জন্য অবশ্যই ফেরাস ফর্মে অ্যাবজর্ব হতে হবে, এবং আয়রন আবার স্টোর হয় অবশ্যই ফেরিক ফর্মে। আয়রন স্টোর আবার ফেরাস ফর্মে স্টোর হতে পারে না।
তো এখানে ফেরিটিন যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল মিউকোসা আছে, সেই ইন্টেস্টিনাল মিউকোসাতে ফেরিটিন হিসেবে অ্যাবজর্ব হয়। একটা প্রোটিন আছে, বড় একটা প্রোটিন আছে, সেটাকে বলা হয় অ্যাপোফেরিটিন। সেই অ্যাপোফেরিটিনের সাথে Fe3+ যুক্ত হয়ে, মানে ফেরিক ফর্মটা যুক্ত হয়ে তৈরি করে ফেরিটিন, যেটা মিউকোসাল ব্রাশ বর্ডার অফ দ্য ইন্টেস্টিনাল মিউকোসাতে থাকে, আসলে শেডিংয়ের মাধ্যমে এটা বের হয়ে যায়। আচ্ছা, হেমোসিডারিনটা আমাদের ব্লাডের মধ্যে থাকে, ব্লাডের মধ্যে আয়রন যেটা স্টোর থাকে সেটা হেমোসিডারিন হিসেবে সঞ্চিত থাকে। এই দুইটা হাতে মোটামুটি 25% সেভিংস থাকে। তো এর সম্পর্কে আমরা পরে আরও ডিটেলস পড়বো। আচ্ছা, ডিস্ট্রিবিউশনটা আমরা দেখি। তাই হিমোগ্লোবিনের মধ্যে 66% আয়রন থাকছে। তারপর ফেরিটিন এবং হেমোসিডারিন হিসেবে যে আয়রন স্টোর থাকছে সেখানে 25% আয়রন আমরা পাবো। মাসলে আমরা যে আয়রনটা পাই সেটা হচ্ছে মায়োগ্লোবিন, 3% থাকে। এছাড়াও এনজাইমে থাকে আয়রন কিছু, যেমন সাইটোক্রোম অক্সিডেজ আমরা মাইটোকন্ড্রিয়াতে পাই, হ্যাঁ, ক্যাটালেজ, পারঅক্সিডেজ, এগুলো মোটামুটি 6% আয়রন থাকে। আচ্ছা, আয়রন স্টোরড অনলি ইন ফেরিক ফর্ম, যেটা আমরা বললাম। আয়রন স্টোর হওয়ার জন্য অবশ্যই ফেরিক ফর্মে আসতে হবে এবং আয়রন অ্যাবজর্পশন হওয়ার জন্য অবশ্যই ফেরাস ফর্মে আসতে হবে। তো ফেরিক ফর্মে যখনই আসে তখন একটা লার্জ প্রোটিনের সাথে বাইন্ড করে, যেটাকে বলা হয় অ্যাপোফেরিটিন। অ্যাপোফেরিটিনের সাথে বাইন্ড করে সে হচ্ছে ফেরিটিন তৈরি করে। আরেকটা আছে হেমোসিডারিন। হেমোসিডারিনটা কি করে? ট্রান্সফেরিনের সাথে Fe3+টা বাইন্ড করে তৈরি করে হেমোসিডারিন। আচ্ছা, সেটা আমরা পরে পড়বো। আয়রনের অ্যাবজর্পশনের মেকানিজম যখন পড়বো তখন আমরা পড়বো। আচ্ছা, ডেইলি রিকোয়ারমেন্ট, আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট আয়রন কতটুকু দরকার? অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 0.5 থেকে 1 মিলিগ্রাম দরকার, অ্যাডাল্ট ফিমেলের জন্য 1 থেকে 2 মিলিগ্রাম দরকার, ইনফ্যান্ট বাচ্চাদের জন্য দরকার 60 মাইক্রোগ্রাম পার কেজি, প্রতি কেজির জন্য 60 মাইক্রোগ্রাম, আর চিলড্রেনের জন্য প্রতি কেজির জন্য 25 মাইক্রোগ্রাম, আর প্রেগনেন্সিতে 3 থেকে 5 মিলিগ্রাম দরকার হয়। প্রেগনেন্সিতে অনেক বেশি পরিমাণ দরকার, 3 থেকে 5 মিলিগ্রাম দরকার হয় আয়রনের। তাহলে আমরা আমাদের রিকোয়ারমেন্ট তো পড়ছি যে এতটুকু দরকার। তো আমরা রিকোয়ারমেন্টটা পূরণ করবো কোত্থেকে? অবশ্যই খাবারের সোর্স থেকে, তাই না? তো এই খাবারের সোর্স থেকে যে আমরা আয়রনটা পূরণ করব, তো খাবারের সোর্সগুলো কি কি? কিছু তার আগে আমাদের জানতে হবে আয়রনের সোর্সকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। কিছু আয়রনের সোর্স আছে হেম আয়রন সাপ্লাই দেবে, কিছু আছে নন হেম আয়রন সাপ্লাই দেবে। তো হেম আয়রন আর নন হেম আয়রনের পার্থক্যটা কি আমরা অনেকে বুঝি না। তো এটা ভাইবাতে জিজ্ঞেস করে, হেম আয়রন বলতে কি বুঝো, নন হেম আয়রন বলতে কি বুঝো? উদাহরণ তো পরে আসবে। হেম আয়রন হচ্ছে যেখানে Fe2+ থাকে, আর নন হিম আয়রন হচ্ছে যেটা Fe3+ পাবো আমরা। যে আয়রন থেকে আমরা যে খাবার থেকে Fe3+ পাবো সেটা হচ্ছে আসলে নন হিম আয়রন, যেটা অ্যাবজর্পশনের জন্য কঠিন। আর যেটা হচ্ছে হেম আয়রন সেটা অ্যাবজর্পশনের সুবিধা। হেম আয়রন সাধারণত আমরা প্রাণীজ সোর্স থেকে পাই, কিছু উদ্ভিজ্জ যেমন হচ্ছে স্পিনাচ পাই, হুইট, হ্যাঁ, ইস্ট, আর অধিকাংশ ক্ষেত্রে প্রাণীজ আমিষ, যেটা প্রাণীজ উৎস থেকে আমরা সাধারণত হেম আয়রনটা পাই। আর নন হিম আয়রনটা আমরা সাধারণত পাই ব্যানানা, আপেল, রুট ভেজিটেবলস, মানে উদ্ভিদ সোর্স থেকে পাই। আচ্ছা, হেম আয়রন মানে যেখানে Fe2+ থাকে, আর নন হিম আয়রন যেখানে Fe3+ থাকে। তো হেম আয়রন উদাহরণ কি? হেম আয়রন অনেক বেশি থাকে, রিচ পরিমাণে থাকে, লিভারে থাকে, এগ ইয়োকে থাকে, ড্রাই বিনসে থাকে, ড্রাই ফ্রুটসে থাকে, হুইট জার্মে থাকে, ইস্টে থাকে। আর হেম আয়রন মোটামুটি মিডিয়াম লেভেলে থাকে মিট, চিকেন, ফিশ, স্পিনাচ এগুলোতে থাকে। আর সবচেয়ে কম থাকে মিল্ক এবং মিল্ক প্রোডাক্টসে। আচ্ছা, নন হিম আয়রন আমরা দেখতে পাই যে ব্যানানা, অ্যাপল, রুট ভেজিটেবলসে পাওয়া যায়। আর অ্যাভারেজ ডায়েট কন্টেন্ট 10 থেকে 20 মিলিগ্রাম অফ এলিমেন্টাল আয়রন ডেইলি, ফ্রম হুইচ অনলি 5 থেকে 10% আমরা অ্যাবজর্ব করতে পারি। অ্যাভারেজ ডায়েট কন্টেন্ট, আমাদের অ্যাভারেজ ডায়েটে 10 থেকে 20 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন থাকে, তার মধ্যে আমরা মাত্র 5 থেকে 10% অ্যাবজর্ব করতে পারি। মানে আমাদের বডিতে অ্যাবজর্ব হয় 0.5 থেকে 1 মিলিগ্রাম পর্যন্ত অ্যাবজর্ব হতে পারে। আমাদের বডি থেকে এক্সক্রিশনও হয় একই পরিমাণ, 0.1 থেকে 1 মিলিগ্রাম পর্যন্ত আমাদের বডি প্রতিদিন এক্সক্রিট করে দেয়, বডি থেকে বের করে দেয়। আচ্ছা, তো আয়রন যে আমরা অ্যাবজর্ব করছি, তাই না? আয়রনের অ্যাবজর্পশনের সাইট কোথায়? আয়রন অ্যাবজর্পশন কোথায় হয়? আয়রন অ্যাবজর্পশন হয় ডিউডেনামে এবং ফার্স্ট পার্ট বা প্রক্সিমাল জেজুনামের প্রথমের অংশটাতে। তাহলে ডিউডেনামে হয় এবং প্রক্সিমাল জেজুনামে হয়। আমরা হেম আয়রনটা কোত্থেকে পাচ্ছি? হেম আয়রনে আমরা Fe2+ আয়রনটা পাচ্ছি, আর নন হিম আয়রনে Fe3+টা পাচ্ছি। আচ্ছা, হেম আয়রন যেটা সেটা আমরা মিটের মধ্যে পাচ্ছি, আমরা লিভারে পাচ্ছি, এগ ইয়োকে পাচ্ছি। এটা অ্যাবজর্পশন করা সহজ, কারণ এ হচ্ছে সহজে অ্যাবজর্ব করতে পারে। আর নন হিম আয়রন সেগুলো ফুডস, নন হিম আয়রনে যে আমরা উদ্ভিদ সোর্স থেকে যেগুলো পাচ্ছি, ব্যানানা, হ্যাঁ, তারপর রুট ভেজিটেবলস, এগুলোতে সাধারণত নন হিম আয়রন থাকে, মানে এগুলো ফেরিক ফর্মে থাকে, Fe3+। এগুলো অ্যাবজর্পশন করা একটু কঠিন। এগুলো অ্যাবজর্পশন করার জন্য কি করা লাগে? এদের অ্যাবজর্পশন করার লাগে HCl, বডির স্টোমাকে HCl লাগে এবং ভিটামিন সি লাগে। এই ভিটামিন সি এবং HCl এরা কি করে? এরা হচ্ছে ওর ফেরিক ফর্মটাকে ভেঙে ফেরাস ফর্মে নিয়ে আসে, যেটা তখন অ্যাবজর্ব করা সহজ হয়। তাহলে নন হিম আয়রন ইন ফুড ইজ মেইনলি
ferric state and needs conversion to ferrous form for absorption. HCl in the stomach and vitamin C increases the conversion and thus favors the absorption. আচ্ছা, অ্যাবজর্পশন অফ আয়রন টেক্স প্লেস ইন্টু টু স্টেজ। আয়রন অ্যাবজর্পশন যেটা হয় সেটা দুইটা স্টেজে সাধারণত হয়। এই স্টেজগুলো আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। এটা ভাইবার টেবিলে খুবই জিজ্ঞেস করে, মানে মানে অ্যানিমিয়া থেকে সাধারণত এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে এটা অ্যানিমিয়া থেকে প্রথমে এটাই জিজ্ঞেস করে আসলে আয়রন অ্যাবজর্পশনটা বলো। আয়রন অ্যাবজর্পশন দুইটা স্টেজে হয়। ফার্স্ট স্টেজটা খুব র্যাপিড হয়, সেকেন্ড স্টেজটা একটু স্লো হয়। ফার্স্ট স্টেজে কী হয়? ফার্স্ট স্টেজে অ্যাবজর্পশন হয়। তো অ্যাবজর্পশনটা কী ধরনের অ্যাবজর্পশন? আমরা জানি অ্যাবজর্পশন বিভিন্ন ধরনের আছে, কো ট্রান্সপোর্ট, তারপরে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, তারপরে আছে অ্যান্টিপোর্ট, তারপরে আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এখানে সাধারণত অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা খুব ফাস্ট হয়। তাহলে এই যে ফার্স্ট স্টেজটা আমরা দেখছি র্যাপিড অ্যাবজর্পশন হচ্ছে, তাহলে র্যাপিড অ্যাবজর্পশনের জন্য অবশ্যই এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে হবে, মানে এখানে এনার্জি লাগবে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হয় কোথায়? সাইটটা কোথায়? সাইটটা আমরা দেখলাম যে ডিউডিনাম এবং প্রক্সিমাল জেজুনাম। তো ডিউডিনাম প্রক্সিমাল জেজুনামের কোন অংশে? ব্রাশ বর্ডার অফ দ্য ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম। ইন্টেস্টাইনে যে স্মল ইন্টেস্টাইনের মানে যে প্রক্সিমাল জেজুনাম এবং ডিউডিনামের যে এপিথেলিয়ামটা আছে, ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম, তার ব্রাশ বর্ডার দিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে র্যাপিডলি অ্যাবজর্পশন হয় ফার্স্ট স্টেজে। আর সেকেন্ড স্টেজে কী হয়? সেকেন্ড স্টেজে ওই যে অ্যাবজর্ব হওয়ার পর এটা কোথায় যায়? এটা হচ্ছে মিউকোসাল সেলে যায়। মিউকোসাল সেলে যে এটা হচ্ছে ফেরাস ফর্মে, অবশ্যই অ্যাবজর্পশনের জন্য ফেরাস ফর্মটা লাগে। ফেরাস ফর্মে অ্যাবজর্পশন হলো, ফেরাস ফর্মটা থাকলে তো হবে না, ও তো আর ফেরাস ফর্ম থাকলে তো আর রিস্টোর হতে পারবে না। তো ফেরাস ফর্মটা ফেরিক ফর্মে নিয়ে যেতে হবে। তো ফেরাস ফর্মটা অক্সিডাইজড হয়ে ফেরিক ফর্মে যাবে এবং তখন ওই মিউকোসাল সেলের মধ্যে একটা প্রোটিন পাবে, একটা বড় প্রোটিন পাবে। সেই প্রোটিনটার নাম হচ্ছে অ্যাপোফেরিটিন। ওই অ্যাপোফেরিটিনের সাথে বাইন্ড করে কী তৈরি করবে? ফেরিটিন তৈরি করবে। সেই ফেরিটিনটা স্টোর হতে পারবে। কোথায় স্টোর হবে? অবশ্যই মিউকোসাল সেলের মধ্যে, কারণ মিউকোসাল সেলের মধ্যে অ্যাপোফেরিটিনকে পাইছে, ওখানে বাইন্ড করবে, মিউকোসাল সেলের মধ্যেই স্টোর হয়ে থাকবে। অ্যাপোফেরিটিনের সাথে বাইন্ড করে ফেরিটিন হিসেবে স্টোর হয়ে থাকবে। এবং আমরা জানি যে মিউকোসাল সেল কন্টিনিউয়াসলি শেডিং হয়। শেডিং হওয়া মানে ওই সেলটা ভেঙে যাবে, আবার ওখানে নতুন সেল তৈরি হবে। এই যে শেডিং হয়ে ভেঙে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তখন এটা ফিসেসের মাধ্যমে বডিতে বের হয়ে যায়। হ্যাঁ, তো মিউকোসাল সেলটা কন্টিনিউয়াসলি শেডিং হয় এবং বের হয়ে যায়। এটা হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে রেস্ট পার্ট, মানে রেস্ট পার্টটা যদিও মেজর পার্ট। এটা এখানে মেন ওই একইভাবে অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হওয়ার জন্য Fe3+ ফেরাস ফর্মটা লাগবে। এটা সাইটোপ্লাজমিক Fe2+, যেটা সেটা ওই একই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে ঢুকবে। কিন্তু এটা আর ওই ব্রাশ বর্ডার অফ দ্য ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম হবে না, এটা হচ্ছে ব্যাজোল্যাটারাল মেমব্রেন অফ দ্য এন্টেরোসাইট। এন্টেরো মানে হচ্ছে আমাদের জিআইটি সিস্টেম। এই জিআইটি সিস্টেমের যেসব সেল আছে সেটাকে বলা হয় এন্টেরোসাইট। এই এন্টেরোসাইটের ব্যাজোল্যাটারাল মেমব্রেন হয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সাইটোপ্লাজমিক ফেরাস ফর্মের আয়রন যেটা সেটা ঢুকবে। তাহলে কোথায় ঢুকবে? এন্টেরোসাইটে ঢোকার পর এন্টেরোসাইট থেকে এটা ব্লাডে ঢুকবে। ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি ব্লাডে সে কী হিসেবে থাকবে? Fe2+ হিসেবে থাকবে, Fe2+, ফেরাস ফর্মে থাকবে। এই ফেরাস ফর্মটা ব্লাডে যে কী হবে? যে অক্সিডাইজড হয়ে ফেরাস ফর্মটা ফেরিক ফর্মে কনভার্ট হবে, Fe3+ কনভার্ট হবে। যখন Fe3+ কনভার্ট হবে তখন সে কী করবে? তো সে আর একা থাকবে না, সে বাইন্ড করে ফেলবে। কার সাথে বাইন্ড করে ফেলবে? সে তখন ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করবে। ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করলে তখন সেটার নাম হয়ে যাবে হেমোসিডারিন। ট্রান্সফার বাইন্ড করে হেমোসিডারিন তৈরি করবে এবং সেটা ব্লাডের মাধ্যমে বডিতে ট্রান্সফার হতে থাকবে বাউন্ড ফর্মে। এটা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে জিনিসটা আবার রিকল করি। প্রথমে হচ্ছে ফার্স্ট স্টেজটা খুব র্যাপিড হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে, যেটা হচ্ছে ব্রাশ বর্ডার অফ দ্য ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামে হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যাবজর্ব হওয়ার পর Fe2+টা চলে আসে মিউকোসাল সেলের মধ্যে এসে মিউকোসাল সেলের মধ্যে ও অক্সিডাইজড হয়ে Fe2+ Fe3+ হবে। অক্সিডাইজ হলে তো সে কারোর সাথে বাইন্ড করতে চাইবে, সে পাবে হচ্ছে অ্যাপোফেরিটিনকে মিউকোসাল সেলের মধ্যে অ্যাপোফেরিটিনকে যখন পাবে অ্যাপোফেরিটিনকে পাবে, অ্যাপোফেরিটিনের সাথে বাইন্ড করে সে ফেরিটিন তৈরি করবে এবং মিউকোসাল সেলের মধ্যে স্টোর হবে এবং যখন মিউকোসার শেডিং হবে তখন সে বডিতে বের হয়ে যাবে। আর আরেকটা পার্ট যেটা সেটা হচ্ছে যে সাইটোপ্লাজমিক Fe2+, যেটা সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ব্যাজোল্যাটারাল মেমব্রেন অফ দ্য এন্টেরোসাইটে ঢোকার পর ওখান থেকে ব্লাডে যাবে, ব্লাডে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্ব হওয়ার পর সে ওখানে Fe2+ থেকে অক্সিডাইজড হয়ে Fe3+ কনভার্ট হবে, মানে ফেরিক ফর্মে কনভার্ট হবে। ফেরিক ফর্মে যখন কনভার্ট হবে সে কারোর সাথে বাইন্ড করতে চাইবে, সে তখন ওর কাছে পাবে হচ্ছে ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করে সে হেমোসিডারিন তৈরি করবে এবং এই বাউন্ড ফর্মটা সে ব্লাডে স্টোর করে রাখবে এবং ব্লাডে প্রবাহিত হতে থাকবে।
আচ্ছা, এই যে অ্যাবজর্পশন হলো, এখন স্টোর হবে, তাই না? স্টোর যদিও বলা হয়ে গেছে, স্টোর হবে মেনলি আমরা দেখলাম রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলে স্টোর হবে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলগুলো থাকে লিভার, স্প্লিন, বোন ম্যারো এগুলোতে। তারপর হেপাটোসাইটে থাকতে পারে, মায়োসাইটে থাকতে পারে, ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলে আমরা দেখলাম থাকতে পারে। বাট দিস আয়রন ইজ লস্ট ওয়েন দে আর শেড, তাই না? ওই যে ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে যে আয়রনটা, যে মিউকাস মেমব্রেনে, যে মিউকোসাতে যে মিউকোসাল সেলে যেটা স্টোর হলো, সেটা তো যখন শেড হবে তখন বের হয়ে যাবে। আয়রন স্টোর, আয়রন শুধুমাত্র ফেরিক ফর্ম স্টোর হতে পারে, মানে Fe3+ স্টোর হতে পারে, এবং আয়রনের স্টোরেজ ফর্ম দুইটা, একটা হচ্ছে ফেরিটিন, একটা হচ্ছে হেমোসিডারিন। ফেরিটিনটা হচ্ছে অ্যাপোফেটিনের সাথে বাইন্ড করে Fe3+টা যেটা থাকে আমরা মিউকোসাল সেলের মধ্যে পাই, আর হেমোসিডারিন যেটা আমরা ব্লাডে পাই, মানে ওই যে ট্রান্সফেরিনের সাথে Fe3+ বাইন্ড করে হেমোসিডারিন তৈরি করে, যেটা ব্লাডে আমরা পাবো, স্টোর হবে। আচ্ছা, এক্সক্রিশন আমরা দেখলাম অ্যাবজর্পশন হয় 0.5 থেকে 1 মিলিগ্রাম, এক্সক্রিশন বডি থেকে বেরো হয়ে যায় 0.5 থেকে 1 মিলিগ্রাম দিনে, 0.5 থেকে 1 মিলিগ্রাম বডি থেকে বের হয়ে যায়। এবং এক্সক্রিশন যেটা আমরা দেখি যে কিসের মাধ্যমে বের হয়, স্মল অ্যামাউন্ট, সামান্য পরিমাণে অ্যামাউন্ট লস হয় হচ্ছে ফিসেসের মাধ্যমে, শেডিং আউট অফ দ্য, যে ইন্টেস্টাইনাল মিউকাসের মাধ্যমে শেডিং হয়ে যায়, সেটা আমরা স্টুলের মাধ্যমে পাই। এবং ট্রেস অ্যামাউন্ট আর এক্সক্রিটেড ইন বাইল যেই ইউরিন আছে এবং সোয়েটের মাধ্যমে বডিতে বের হয়ে যায়। ফ্যাক্টরস অ্যাফেক্টিং আয়রন অ্যাবজর্পশন, আয়রন অ্যাবজর্পশনের কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে গ্যাস্ট্রিক এসিএল। আমরা বলছি যে গ্যাস্ট্রিক এসিএলটা কী করে, গ্যাস্ট্রিক এসিএলটা হচ্ছে আয়রনকে ডিসলিউশনে হেল্প করে। মানে Fe3+টা যদি আমরা নন হিম আয়রনও যদি খাই, Fe3+টা কী করবে, Fe3+কে এসিএল কী করবে, ভেঙে ওকে হচ্ছে Fe2+ নিয়ে আসবে। মানে ফেরিক আয়রনটাকে কমায় দেয়, ফেরাস ফর্মে নিয়ে আসে। একই সাথে হচ্ছে ভিটামিন সি, যেটা সে ভিটামিন সিও হচ্ছে রিডিউসিং সাবস্টেন্স, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড কম্বাইনিং এসএস গ্রুপ তৈরি করে, যেটা অ্যাবজর্পশনে হেল্প করে। আর রেড মিট, যেটা আমরা রেড মিট খাই, গরুর মাংস, খাসির মাংস, এগুলো কি করে, এগুলো হচ্ছে রেড মিট আমরা খেলে আমাদের গ্যাস্ট্রিক এসিএল সিক্রেশন বেড়ে যায়। বেড়ে গেলে কী হবে, এসিএল ও যেটা করে ফেরিক ফর্মকে ফেরাস ফর্মে নিয়ে যায়। যদিও রেড মিটে সাধারণত ফেরাস ফর্মই থাকে, এবং এরা একই সাথে এসিএল সিক্রেশনকে বাড়ায় দিচ্ছে, যার ফলে কি হয়, অ্যাবজর্পশনটা আরও বেশি হয়ে যাচ্ছে। হেম আয়রন তখন আমরা পাচ্ছি। আচ্ছা, ফ্যাক্টরস ইম্পেডিং আয়রন অ্যাবজর্পশন। তো আয়রন অ্যাবজর্পশনের জন্য আমাদের হেল্প করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভিটামিন সি, তাই না? তো আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয় কারা? অবশ্যই যারা অ্যাসিডিক ইনভারমেন্টে আয়রন অ্যাবজর্পশন বেশি হয়, তাহলে অবশ্যই ক্ষারীয় ইনভারমেন্টে আয়রন অ্যাবজর্পশন কম হবে। তো অ্যান্টাসিড ক্ষারীয় ইনভারমেন্ট তৈরি করে, হ্যাঁ, অপোজ ইটস রিডাকশন। তাহলে অ্যান্টাসিড কী করবে, অ্যান্টাসিড হচ্ছে আয়রন অ্যাবজর্পশনকে ইম্পেড করে, বাধা দিবে। ফসফেটও বাধা দেয়। টেট্রাসাইক্লিন আবার কী করে, টেট্রাসাইক্লিন হচ্ছে আয়রনের চিলেশানে হেল্প করে, বডি থেকে বের করে দেয়, আয়রনের চিলেশানে হেল্প করে, যার ফলে আয়রন অ্যাবজর্পশন কমে যায়। কিছু ফুড আছে আয়রন অ্যাবজর্পশন কমিয়ে দেয়। পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, যদি কারো পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি অপারেশন করা হয়, তাহলে ওর আয়রন অ্যাবজর্পশনের সমস্যা হবে, বা আয়রন কমে যাবে। এক্সটেন্সিভ বাওয়েল সার্জারি যদি হয়, তাহলেও আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। ইনফেকশাস ডিজিজ যদি হয়, তাহলে ওর আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। মেটাবলিজম ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম যদি থাকে, তাহলে আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। আচ্ছা, এখন আয়রন অ্যাবজর্পশনের সমস্যা, কারণ আয়রন অ্যাবজর্পশন কেউ করতে পারছে না, তাহলে ওকে আমাদের কি ট্রিটমেন্ট দিতে হবে? ট্রিটমেন্ট হিসেবে আমরা কি দেবো? আয়রন দেবো, আয়রন সাপ্লিমেন্ট দেবো। তো আয়রন সাপ্লিমেন্ট আবার বিভিন্ন ধরনের আছে, আমরা আয়রন প্রিপারেশন হিসেবে এটা পড়ি, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভাইবাতে জিজ্ঞেস করে। তো আমরা সাধারণত মেনলি কী দিই, আমরা দিই মেনলি ফেরাস সালফেট। ফেরাস সালফেটের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে হাইড্রেটেড ফর্ম, একটা হচ্ছে ডিসোসিয়েটেড ফর্ম। তো হাইড্রেটেড ফর্মে আমরা ফেরাস সালফেট 325 মিলিগ্রাম দিই, যেটার মধ্যে এলিমেন্টাল আয়রন প্রতি ট্যাবলেটে থাকে 65 মিলিগ্রাম। তো এটা আমরা সাধারণত 3 থেকে 4টা ডোজ দিব দিনে। আচ্ছা, ফেরাস সালফেট আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে ডিসোসিয়েটেড ফর্ম, 200 মিলিগ্রাম, এটা 200 ফেরাস সালফেট ডিসোসিয়েটেড, যেটা 200 মিলিগ্রাম থাকে, এর মধ্যে প্রতি ট্যাবলেটে থাকে 65 মিলিগ্রাম। এটা আমাদের দিনে ডোজ হচ্ছে 3 থেকে 4টা। ফেরাস গ্লুকোনেট একটা আছে, ফেরাস গ্লুকোনেট 320 মিলিগ্রাম, এটা প্রতি ট্যাবলেটে 37 মিলিগ্রাম থাকে, 3 থেকে 4টা দিব দিনে। ফেরাস ফিউমারেট, এটা 200 মিলিগ্রাম, 66 মিলিগ্রাম থাকে প্রতি ট্যাবলেটে, এবং 3 থেকে 4টা দিনে ডোজ দিব দিনে 3 থেকে 4টা। ফেরাস ফিউমারেট 325 মিলিগ্রাম একটা আছে, সেটা 106 মিলিগ্রাম থাকে প্রতি ট্যাবলেটে এলিমেন্টাল আয়রন, এবং এটা আমরা দিনে 2 থেকে 3টা ডোজ দিই আর কি। আচ্ছা, আয়রন সাপ্লিমেন্ট যে আমরা দিব, আয়রন সাপ্লিমেন্টের জন্য কিছু ইন্ডিকেশন থাকতে হবে, কিছু লক্ষণ থাকতে হবে। Only clinical indication of iron therapy is the treatment and prevention of iron deficiency anemia is in patient of, আমরা কাদের ক্ষেত্রে দিব এটা, ক্রনিক ব্লাড লসের পেশেন্টকে দিব, ইনক্রিজ ফিজিওলজিক্যাল ডিমান্ড, ইনঅ্যাডিকুয়েট আয়রন অ্যাবজর্পশন এবং লেস ডায়েটারি ইনটেক। ক্রনিক ব্লাড লসের ক্ষেত্রে আমরা দিব। ক্রনিক ব্লাড লস যদি কারো থাকে,
ক্রনিক ব্লাড লস হতে পারে কিভাবে? জিআই ব্লিডিং এর কারণে হতে পারে। জিআই ব্লিডিং কি কারণে হতে পারে? হুকওয়ার্ম ইনফেস্টেশন, অ্যানকাস্লোমা ডিউডেনালি বা নেকেটর আমেরিকানা, এরা হচ্ছে কি করে? এরা হচ্ছে প্রচুর পরিমাণে এরা ব্লাড শাক করে নেয়। তো শাক করে নিলে কি হবে? ব্লিডিং হচ্ছে, জিআই ব্লিডিং হচ্ছে। তারপরে ব্লিডিং পেপটিক আলসার ব্লিডিং এর কারণে হতে পারে, হাইডাস হার্নিয়া হেমোরয়েডের কারণে হতে পারে, এছাড়াও কার্সিনোমার কারণে হতে পারে, মেনোরেজিয়ার কারণে হতে পারে। তাহলে ক্রনিক ব্লাড লস হচ্ছে আচ্ছা, হায়াটাস হার্নিয়া বলতে এখানে আমরা কি বুঝি? হায়াটাস হার্নিয়াটা হচ্ছে আমরা জানি আমাদের যেই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, ডায়াফ্রামে 3টা ছিদ্র থাকে। একটা ছিদ্রের নাম হচ্ছে ইসোফ্যাগাল ওপেনিং, একটা ছিদ্রের নাম হচ্ছে ভ্যানা ক্যাভাল ওপেনিং, একটা ছিদ্রের নাম হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং। তো ইসোফ্যাগাল ওপেনিং দিয়ে ইসোফ্যাগাসটা গেছে নিচে, অ্যাবডোমেনে হচ্ছে স্টোমাক আর উপরে হচ্ছে ইসোফ্যাগাস, থোরাক্সে। এখন এই ইসোফ্যাগাল ওপেনিং দিয়ে স্টোমাকের কোনো পার্ট যদি থোরাক্সে চলে আসে তাহলে সেটা হচ্ছে হায়াটাস হার্নিয়া। তো হায়াটাস হার্নিয়া হলে ক্রনিক ব্লাড লস হতে পারে। হেমোরয়েড জিনিসটা কি? হেমোরয়েডটা হচ্ছে, এটা হচ্ছে অনেকটা ভেরিকোজ ভেনের মতো। ভেরিকোজ ভেনে যেরকম ভেনটা মোটা হয়ে যায়, ফুলে যায়, এটা অনেকটা ওরকম। আমাদের রেকটাম এবং অ্যানাসের যেই ভেনগুলো আছে সেই ভেনগুলো যদি ইনফ্ল্যামড হয়ে যায় এবং ফুলে যায়, সোয়ালেন হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি হেমোরয়েড। মেনোরেজিয়া জিনিসটা কি? মেনোরেজিয়া হচ্ছে যদি মেয়েদের মিনস্ট্রুয়েশনটা অনেক দিন ধরে হয় এবং মিনস্ট্রুয়েশনে হেভি ব্লাড, অনেক বেশি পরিমাণে ব্লাড যায়, যাবে প্লাস অনেক দিন থাকবে, সেটা হচ্ছে মেনোরেজিয়া। তো এসব কারণে ক্রনিক ব্লাড লস হয়। জিআই ব্লিডিং, হুকওয়ার্ম ইনফেস্টেশন, জিআই ব্লিডিং এর মধ্যে আছে হুকওয়ার্ম ইনফেস্টেশন, ব্লিডিং পেপটিক আলসার, হায়াটাস হার্নিয়া, হেমোরয়েড, আর অন্যান্য কারণ আছে কার্সিনোমা এবং মেনোরেজিয়া। আচ্ছা, ফিজিওলজিক্যাল ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে আমরা আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি দিব। ফিজিক্যাল ডিমান্ড কখন বাড়ে? প্রিম্যাচুর ইনফ্যান্টের ক্ষেত্রে বাড়তে পারে, চাইল্ড ডিউরিং র্যাপিড গ্রোয়িং পিরিয়ড তখন বাড়তে পারে, প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে বাড়বে, পেশেন্ট উইথ ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে বাড়বে। আচ্ছা, ইনঅ্যাডিকুয়েট আয়রন অ্যাবজর্পশন ঠিক মতন হতে, সব কিছু ঠিক আছে কিন্তু ডায়েটে আয়রন যাচ্ছে, সব কিছু আয়রন যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আয়রন অ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে তো বডিতে আয়রন পাওয়া যাবে না, তখন তো আয়রন আমরা সাপ্লিমেন্ট দিতেই হবে। তো কী কী ক্ষেত্রে আয়রন অ্যাবজর্পশনের বাধাগ্রস্ত হয়, ইনঅ্যাডিকুয়েট আয়রন অ্যাবজর্পশন হয়? যেমন কোলিয়াক ডিজিজ বা সিলিয়াক ডিজিজ, এটাই বলা হয় কোলিয়াক ডিজিজ। তারপর হচ্ছে পোস্ট গ্যাস্ট্রেকটমি অপারেশন করা হয়েছে, এখন এর পোস্ট অপারেটিভ কন্ডিশনে আয়রন অ্যাবজর্পশনটা ঠিক মতন হয় না, তখন আমাদের আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। এরপর হচ্ছে অ্যাট্রপিক গ্যাস্ট্রাইটিস যদি হয় তাহলে ইনঅ্যাডিকুয়েট আয়রন অ্যাবজর্পশন হয়। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম কারো থাকলে তার ক্ষেত্রে আয়রন অ্যাবজর্পশন ঠিক মতন হবে না। তারপরে কেউ যদি ডায়েটারি ইনটেকে আয়রন কম দেয় তাহলেও তার আয়রন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে আর কি। তাহলে ক্রনিক ব্লাড লস এর মধ্যে জিআই ব্লিডিং আছে, কার্সিনোমা আছে, মেনোরেজিয়া। জিআই ব্লিডিং এর মধ্যে হুকওয়ার্ম ইনফেস্টেশন, ব্লিডিং পেপটিক আলসার, হায়াটাস হার্নিয়া এবং হেমোরয়েড, কার্সিনোমা, আর হচ্ছে মেনোরেজিয়া। আর ফিজিওলজিক্যাল ডিমান্ড কোনো কারণে বাড়লে তখন হবে প্রিম্যাচুর ইনফ্যান্ট, র্যাপিড গ্রোথ পিরিয়ডের সময়, প্রেগনেন্টের সময়, ল্যাকটেটিং মাদারের জন্য, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে। আর ইনঅ্যাডিকুয়েট আয়রন অ্যাবজর্পশন, কোলিয়াক ডিজিজ, পোস্ট গ্যাস্ট্রেকটমি, অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, আর লেস ডায়েটারি ইনটেকের কারণে। আচ্ছা, এখন যে আমাদের এই যে আয়রন বডিতে কম, এখন আয়রন আমরা থেরাপি দিব, তাই না? এখন এই থেরাপির আমরা দিব কিভাবে? যে ফেরাস সালফেট দিব, ফেরাস গ্লুকোনেট দিব, যাই দিক, এখন এই থেরাপিটা আমরা দিব কিভাবে? যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তাহলে আমরা দৈনিক পেশেন্টকে এলিমেন্টাল আয়রন সাপ্লাই দিব 200 থেকে 400 মিলিগ্রাম। যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তাহলে আমরা দৈনিক 200 থেকে 400 মিলিগ্রাম আয়রন দিব, এলিমেন্টাল আয়রন সাপ্লাই দিব। আর ওরাল ট্রিটমেন্ট এখানে অবশ্যই 3 থেকে 6 মাস ধরে চালাতে হবে অ্যানিমিয়ার কারেকশনের জন্য, প্লাস আয়রন স্টোরেজটা ঠিক করার জন্য। এখন আয়রন সাপ্লিমেন্ট যে আমরা দিলাম, আয়রন সাপ্লিমেন্টে কিছু অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, কিছু সাইড ইফেক্ট হতে পারে। কী কী সাইড ইফেক্ট হতে পারে? জিআইটিতে ইরিটেশন হতে পারে। জিআইটি ইরিটেশনের মধ্যে আমরা জানি জিআইটি ইরিটেশন হলে বমি হবে, বমি ভাব হবে, এই তো। তারপরে পেটে ব্যথা হবে, নিউসিয়া হবে, ভমিটিং হবে, এপিগ্যাস্ট্রিক ডিসকমফর্ট হবে, এপিগ্যাস্ট্রিক ডিসকমফর্ট, পেটে অস্বস্তি লাগবে, হ্যাঁ, মোচড় দিবে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, কনস্টিপেশন অথবা ডায়রিয়া হতে পারে, ব্ল্যাক কালার স্টুল দেখা দিতে পারে। আচ্ছা, তো এসব কারণ হলে আমরা তখন ওরালে না দিই, তখন আমরা আমরা ইন্ট্রামাস্কুলার অথবা আইভি রুট অথবা আইএম রুট, ইন্টারভেনাস অথবা ইন্টারমাস্কুলার দিই। ওরাল রুটে যদি দিতে অসুবিধা হয়, মানে জিআইটিতে ডিসকমফর্ট হয় বা জিআইটিতে যদি কোনো সমস্যা হয়, ইরিটেশন হয়, তখন আমরা প্যারেন্টাল রুটে দিব। তো আয়রন ডেক্সট্রান যে এটা হচ্ছে ইন্টারভেনাস, ইন্টারমাস্কুলার দুটাতে দেওয়া যায়। আয়রন সুক্রোজ কমপ্লেক্স সেটা আমরা অনলি ইন্টারভেনাসে দিব। আয়রন সরবিটল সাইট্রিক অ্যাসিড কমপ্লেক্স, আয়রন সরবিটল এবং সাইট্রিক অ্যাসিড কমপ্লেক্স, এই তিনটা একসাথে আমরা যে কমপ্লেক্সটা দিই সেটা হচ্ছে ইন্টারমাস্কুলারে দেওয়া হয়। আয়রন, সোডিয়াম এবং গ্লুকোনেট কমপ্লেক্স সেটা আমরা ইন্টারভেনাসে শুধু দিই। আচ্ছা,
এখন আমরা যে প্যারেন্টাল রুটে দিব, প্যারেন্টাল রুটে দেওয়ার জন্য কিছু ইন্ডিকেশন থাকতে হবে। কী কী ইন্ডিকেশন আছে? পেশেন্ট আনএবল টু টলারেট ওরাল রুট, ওরাল আয়রনটা সহ্য করতে পারছে না, ওই যে জিআইটিতে ইরিটেশন হচ্ছে, অথবা পেশেন্ট উইথ এক্সেসিভ ক্রনিক ব্লাড লস, এক্সেসিভ ক্রনিক ব্লাড লস হচ্ছে, তখন ওরালে দিয়ে খুব একটা কাজ হবে না, এক্সেসিভ ক্রনিক ব্লাড লস হচ্ছে, তখন আমাকে আইভিতে দিতে হবে। পেশেন্ট উইথ পোস্ট গ্যাস্ট্রমি, পেশেন্টের গ্যাস্ট্রিকটমি হয়েছে এবং পোস্ট অপারেটিভ কন্ডিশন আছে, তখন আমরা ওরাল রুটে দিয়ে খুব একটা কাজ করতে পারবো না, কারণ গ্যাস্ট্রিকটমি অপারেশন হয়েছে, স্টোমাক তো অতটা অ্যাবজর্পশন করতে পারবে না বা ওরকম কন্ডিশনে যায়নি, তখন আমাদের আইভি রুটে দিতে হবে। এরপরে একটা ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ যদি থাকে তাহলে গ্যাস্ট্রিক ইরিটেশন হবে, এটা প্রিভেন্ট করার জন্য আমরা ওরাল রুটে দিব না, তখন আমরা আইভি রুটে দিব। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, যদি কারো অ্যাবজর্পশনের সমস্যা হয় তাহলে তাকে ওরাল রুটে দিয়ে লাভ কি? অ্যাবজর্পশন তো হবেই না। তারপরে অ্যাডভান্স ক্রনিক রেনাল ডিজিজ যদি থাকে তাহলে আমরা ওরাল রুটে না দিয়ে প্যারেন্টাল রুটে দিব। অ্যানিমিয়া হুইচ ইজ নট কার্টেড বাই ওরাল আয়রন থেরাপি দিয়ে কাজ হচ্ছে না, ওরাল আয়রন থেরাপি দিচ্ছি কিন্তু তার ইরিটেশন নাই, কোনো সমস্যা নাই, কিন্তু দিয়ে কাজ না, তাহলে আমরা ওরাল রুটে দিব না, তখন আমরা ভেনাস অথবা ইন্টারমাসকুলার মানে প্যারেন্টাল রুটে দিব। আচ্ছা, প্যারেন্টাল আয়রন যে দিলাম, প্যারেন্টাল আয়রন দিলে কিছু সাইড এফেক্ট আসতে পারে, যেমন লোকাল পেন হতে পারে। আমরা ইন্টারমাসকুলার দিলে লোকাল পেন হতে পারে, ইন্টারমাসকুলার দিলে যেখানে মানে লোকাল যেখানে আমরা ইঞ্জেকশনটা দিব সেই ইঞ্জেকশনের জায়গা দেওয়ার স্থানটা ওখানে ব্যথা হতে পারে, লোকাল পেন হতে পারে, সাইড অফ দ্য ইন্টারমাসকুলার ইঞ্জেকশন। আচ্ছা, যেখানে আমরা ইঞ্জেকশনটা দিচ্ছি সেখানে পিগমেন্টেশন হতে পারে, পিগমেন্টেশন অফ স্কিন, ওখানে অ্যাবসেস ফর্মেশন হতে পারে। সিস্টেমে কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখা যেতে পারে, যেমন হচ্ছে থ্রোম্বোফ্লেবিটিস দেখা যেতে পারে। থ্রোম্বোফ্লেবিটিস জিনিসটা কি? থ্রোম্বোফ্লেবিটিস জিনিসটা হচ্ছে যে আমাদের ভেইনে কোনো জায়গায় ব্লাড ক্লট ফর্মেশন হলো, ব্লাড ক্লট ফর্মেশন হওয়ার জন্য সেখানে ইনফ্লামেশন হলো, সেটা হচ্ছে থ্রোম্বোফ্লেবিটিস। সিস্টেমিক থ্রোম্বোফ্লেবিটিস হতে পারে। এছাড়াও ফিভার হতে পারে, হেডেক হতে পারে, আর্থালজিয়া হতে পারে। আর্থালজিয়া জিনিসটা কি? আর্থালজিয়া হচ্ছে একটা জয়েন্টে পেইন আছে কিন্তু সেই জায়গায় কোনো ইনফ্লামেশন নাই, ইনফ্লামেশন বলতে ওই জায়গাটা লাল হয়নি, ওই জায়গাটা ফুলে যায়নি, কিন্তু জয়েন্ট পেন হচ্ছে। মেনলি সয়েলিং হবে না, কিন্তু এখানে জয়েন্ট পেন হবে, সেটা হচ্ছে আর্থালজিয়া। তো ফিভার, হেডেক, আর্থালজিয়া এগুলো দেখা যাবে। ফ্লাশিং দেখা যাবে, ফ্লাশিং মানে জায়গাটা লাল হয়ে যাবে, সাডেন রেডনেস হয়ে যাবে, স্কিন রেডনেস হয়ে যাবে। প্যালপিটেশন হতে পারে, ডিজনিয়া হতে পারে। ডিজনিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রেথ, তাই না? অ্যানাফাইলেটিক রিয়াকশন হতে পারে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে, মে লিড টু ভাস্কুলার কোল্যাপস, যার ফলে ভাস্কুলার কোল্যাপস হতে পারে, পেশেন্টের ডেথ হতে পারে। তো অ্যাডভার্স ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যাডভার্স ইফেক্ট অফ প্যারেন্টাল আয়রনের কিছু অ্যাডভার্স ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন লোকাল ইন্টারমাসকুলার ইঞ্জেকশন দিলে লোকাল পেইন হবে, তারপর পিগমেন্টেশন অফ দ্য স্কিন হতে পারে, অ্যাবসেস ফর্মেশন হতে পারে, সিস্টেমে কিছু সমস্যা অ্যাডভার্স ইফেক্ট দেখা যাবে, যেমন থ্রোম্বোফ্লেবিটিস হতে পারে। থ্রোম্বোফ্লেবিটিস হচ্ছে ব্লাড ক্লট ফর্মেশন হওয়ার কারণে সেখানে ইনফ্লামেশন হবে। ফিভার, হেডেক, আর্থালজিয়া হতে পারে। ফ্লাশিং হতে পারে, জায়গাটা লাল হয়ে যেতে পারে, মানে সাডেনলি লাল হয়ে যেতে পারে, এটা হচ্ছে ফ্লাশিং। প্যালপিটেশন হতে পারে, ডিজনিয়া মানে শর্টনেস অফ ব্রেথ। আচ্ছা, এরপরে অ্যানাফাইলেটিক রিয়াকশন হতে পারে, মানে হাইপার সেন্সিটিভ রিয়াকশন হতে পারে। এখন আয়রন দিলাম, আয়রন দেওয়ার কারণে আয়রন টক্সিসিটি হয়ে গেল, আয়রন টক্সিসিটি। এখন আয়রন টক্সিসিটি বা আয়রন পয়জনিং হয়ে গেলে আমাদের ট্রিটমেন্ট কী হবে? আয়রন টক্সিসিটি হলে আমাদের প্রথমে কিছু আয়রন টক্সিসিটি বা আয়রন পয়জন কিছু সাইন সিমটম আমরা দেখতে পাবো, যেমন নেক্রোটাইজিং গ্যাস্ট্রোএন্টারাইটিস উইথ ভমিটিং। নেক্রোটাইজিং গ্যাস্ট্রোএন্টারাইটিস পাবো প্লাস ভমিটিং পাবো, ভমিটিংয়ের সাথে নেক্রোটাইজিং গ্যাস্ট্রোএন্টারাইটিস পাবো। আচ্ছা, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন পাবো, অ্যাবডোমেনে খুব পেইন হবে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে উইথ ক্র্যাম্প, অ্যাবডোমিনাল ক্র্যাম্প পাবো আমরা। এরপর আমরা ব্লাডি ডায়রিয়া পেতে পারি। পেশেন্ট ব্লাডি ডায়রিয়া হলে পেশেন্ট শক লেথার্জিতে চলে যেতে পারে, ডিজনিয়া হতে পারে। তারপর হচ্ছে সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, পেশেন্ট কোমাতে চলে যেতে পারে, ডেথ হতে পারে। এখন আমরা ম্যানেজমেন্ট করবো কীভাবে? ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রথমে পেশেন্টের যে আয়রন যে ট্যাবলেট খাওয়াইছি বা যাই হোক সেইটা বের করে ফেলতে হবে। তো আমরা এটা কীভাবে করতে পারি? ট্রিটমেন্ট শুড বি প্রম্পট টু প্রিভেন্ট ফার্দার অ্যাবজর্পশন প্রিভেন্ট করার জন্য আমরা হোল বাওয়েল ইরিগেশন করতে পারি টু ফ্ল্যাশ আউট আনঅ্যাবজর্বড আয়রন। তো হোল বাওয়েল আমরা ইরিগেশন করব, আর আনঅ্যাবজর্ব যে আয়রন সেটাকে আমরা ফ্ল্যাশ আউট করার জন্য 1% সোডিয়াম বাইকার্বনেট দিব। এছাড়া আমরা ভমিটিংকে ইনডিউস করার জন্য, বাড়ায় দেওয়ার জন্য আমরা এগ ইয়ক দিব এবং তার সাথে
মিল্ক দিব, এগ ইয়ক এবং মিল্ক দিব, যেটা আয়রনের সাথে কম্বাইন করবে, একটা কমপ্লেক্স তৈরি করবে এবং পরবর্তীতে এটা ভমিটিংয়ের মধ্যে বের করে ফেলতে হবে। কিন্তু আমাদের মেন ট্রিটমেন্টটা হচ্ছে আয়রন চিলেটিং কম্পাউন্ড দিতে হবে। আয়রন চিলেটিং কম্পাউন্ড মানে আয়রনকে বের করে দেয় যেটা কম্পাউন্ড, সেটা হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডোট হিসেবে কাজ করে। আয়রন চিলেটিং এখানে অ্যান্টিডোটটা কি, আয়রন চিলেটিং কম্পাউন্ডটা এখানে কি, এখানে ইনজেকশনটা হচ্ছে ডিফেরক্সামাইন যেটা, সেটা হচ্ছে এখানে মানে স্পেসিফিক অ্যান্টিডোট বা আয়রন চিলেটিং কম্পাউন্ড ইনজেকশন ডিফেরক্সামাইন। এটা কতটুকু দিব আমরা, এটা আমরা দিব সাধারণত 0.5 থেকে 1 গ্রাম দিব, কিন্তু আমরা যদি 0.5 থেকে 1 গ্রাম দিতে পারি। আর আরও স্পেসিফিকভাবে বললে প্রতি কেজি ওয়েটের জন্য 50 মিলিগ্রাম প্রতি ঘন্টায় প্রতি কিলোগ্রাম ওজনের জন্য 50 মিলিগ্রাম দিব, এবং সেটা আইভি রুটে দিব। কতক্ষণ পর্যন্ত দিব, প্রতি ঘন্টা দিতে থাকবো, ঘন্টা দিতে থাকবো, হ্যাঁ দিতে থাকবো, কিন্তু কতক্ষণ পর্যন্ত দিব, যতক্ষণ পর্যন্ত সিরাম আয়রনটা কমে 300 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার 300 মাইক্রোগ্রাম পার ডিএল না হয়। 300 মাইক্রোগ্রাম পার ডিএল হলে আমরা বন্ধ করে দেবো, তখন ঘন্টায় আর 50 মিলিগ্রাম পার কেজি দিতে থাকবো না, বন্ধ করে। তাহলে স্পেসিফিক অ্যান্টিডোট হচ্ছে ইনজেকশন ডিফেরক্সামাইন, এটা হচ্ছে আয়রন চিলেটিং কম্পাউন্ড। তাহলে আমরা এখানে শুধু ইনজেকশনই দেওয়া যাবে, অন্য কিছু দেওয়া যাবে না, মানে প্যারেন্টাল রুটে দিতে হবে, আমরা ওরাল রুটে দিতে পারবো না? হ্যাঁ, ওরাল রুটে দিতে পারবো, তবে সেটা অতটা ইফেক্টিভ না। এর অল্টারনেটিভ হচ্ছে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ক্যাপসুল, ডিফেরিপ্রন একটা ক্যাপসুল আছে, যেটা 50 থেকে 100 মিলিগ্রাম পার কেজি পার ডে দিতে হয়। এটা দেওয়া যায়, তবে এটা অতটা ইফেক্টিভ না। আচ্ছা, এরপরে ক্রনিক আয়রন টক্সিসিটি যদি হয়, এটা তো আমরা পড়লাম অ্যাকিউট আয়রন টক্সিসিটি। তো ক্রনিক আয়রন টক্সিসিটি যদি হয়, তাহলে আমরা কি করব? ক্রনিক আয়রন টক্সিসিটি অলসো নোন অ্যাজ ক্রনিক আয়রন টক্সিসিটি হলে আমরা সেটাকে বলি হেমোক্রোমাটোসিস। Results when excess iron is deposited in the heart, liver, pancreas and other organ. তো হেমোক্রোমাটোসিসকে বলা হয় ক্রনিক আয়রন টক্সিসিটি। হেমোক্রোমাটোসিসটা কি? যখন আয়রন অনেক দিন ধরে জমবে, বিভিন্ন কারণে এটা হতে পারে, যেমন বারবার ব্লাড সাপ্লাই, বারবার ব্লাড ট্রান্সফিউশনের দেওয়ার প্রয়োজন পড়ছে, বারবার ব্লাড দেওয়ার প্রয়োজন পড়ছে, যেমন মেজোথ্যালাসেমিয়া একটা অসুখ, যেটাতে পেশেন্টকে বারবার ব্লাড দিতে হয়। তারপরে ক্যান্সার একটা অসুখ, বারবার ব্লাড দিতে হয়। তো এসব ক্ষেত্রে দেখা যায় যে আয়রন বেশি অ্যাবজর্ব হয়ে গেছে। এখন আয়রন বেশি ব্লাডে অ্যাবজর্ব হতে ওটা ব্লাডে আর না থেকে সেটা বিভিন্ন অর্গানে ডিপোজিট হতে থাকে, জমা হতে থাকে, যেমন লিভার, হার্ট, প্যানক্রিয়াস এগুলোতে এবং অন্যান্য অর্গানে জমা হতে থাকে। এটাকে আমরা বলি হেমোক্রোমাটোসিস। ক্রনিক আয়রন টক্সিসিটির এটা একটা উদাহরণ। কজ কি? কজ হচ্ছে ইনহেরিটেড হেমোক্রোমাটোসিস, ইনহেরিটেড হতে পারে হেমোক্রোমাটোসিস। আর একটা হচ্ছে রিপিটেড রেড ব্লাড সেল ট্রান্সফিউশনের কারণে হতে পারে, যেমন মেজোথ্যালাসেমিয়াতে আমরা দেখা যায়। ম্যানেজমেন্টে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা ক্রনিক আয়রন ওভারলোড ইন অ্যাবসেন্স অফ অ্যানিমিয়া, যদি অ্যানিমিয়া থাকে না, অ্যানিমিয়া নাই অথচ ক্রনিক আয়রন ওভারলোড মানে হেমোক্রোমাটোসিস হয়েছে কিন্তু অ্যানিমিয়া নাই, সেক্ষেত্রে আমরা কি করব? ইন্টারমিডিয়েট ফ্লেবোটমি করব। ইন্টারমিডিয়েট ফ্লেবোটমির মাধ্যমে যদি অ্যানিমিয়া অ্যাবসেন্স থাকার পরও ক্রনিক আয়রন ওভারলোড হয়, তখন সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা প্রত্যেক সপ্তাহে 1 ইউনিট করে ব্লাড সরাই ফেলবো, রিমুভ করে ফেলবো, এবং ওরাল আয়রন চিলেটর দিতে পারি। ওরাল আয়রন আমরা চিলেটর দিতে পারি, যেটা হচ্ছে ওরাল চিলেটর দিতে পারি। এক্ষেত্রে উইথ অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা ওরাল আয়রন চিলেটর দিতে পারি। আচ্ছা, এরপরে আর একটা হচ্ছে এরপর আরেকটা হেমাটিনিক্স আর একটা আয়রন সবচেয়ে গুরুত্বপূর্ণ হেমাটিনিক্স। এরপর আরেকটা হেমাটিনিক্স হচ্ছে কোবালামিন, তাই না? ভিটামিন B12 আবার আমরা ডায়েটে যেগুলো খাবার খাই সেগুলোতে সাধারণত সায়ানোকোবালামিন থাকে এবং হাইড্রক্সিকোবালামিন থাকে, কিন্তু আমাদের শরীরের জন্য যেগুলো দরকার সেগুলো হচ্ছে মিথাইল কোবালামিন এবং ডিঅক্সিঅ্যাডিনোসিন কোবালামিন। আচ্ছা, তাহলে ভিটামিন B12 বা কোবালামিন সম্পর্কে আমরা পড়ি, কিছু প্রপার্টিজ আছে, যেমন কেমিক্যালি ভিটামিন B12 কনসিস্ট অফ 4 পাইরোনিক্স, এর মধ্যে 4টা পাইরোনিক্স আছে উইথ এ সেন্ট্রাল কোবাল্ট অ্যাটম, এবং সেন্ট্রাল একটা কোবাল্ট অ্যাটম থাকে এবং 4টা পাইরোনিং থাকে অ্যাটাচড টু এ নিউক্লিয়েট, এবং একটা নিউক্লিয়েটের মধ্যে অ্যাটাচ থাকে। এটা সিনথেসাইজড ইন নেচার। এটার কেমিক্যাল নেচারটা একটা সিনথেসাইজ টাইপের। আচ্ছা, nature only by cobalamin producing microorganisms, plants and animals acquire it from them.
তো আমরা যে কোবালামিনটা যেটা এটা ন্যাচারালি সিনথেসাইজড হয়ে আসে, ন্যাচারালি সিনথেসাইজ কোথা থেকে পাই? আমরা সাধারণত মাইক্রো অর্গানিজম ইকোলাই থেকে সাধারণত এটা পাই, কিছু প্ল্যান্ট থেকে পাই এবং অ্যানিমাল সোর্স থেকেও আমরা পাই। আচ্ছা, হিউম্যান বিইং অবটেইন দে সাপ্লাই বাই ইন্টেস্টিনাল অ্যানিমাল প্রোটিন। ইন্টেস্টাইনাল অ্যানিমাল প্রোটিনের মাধ্যমে আমরা আমরা আমাদের ইন্টেস্টাইনে অ্যানিমাল প্রোটিন যেগুলো আমরা খাই, সেই অ্যানিমাল প্রোটিনগুলো ইনগেশনের মাধ্যমে আমরা যে গ্রহণ করার পর এটা ডাইজেস্ট হওয়ার পরে আমরা এখান থেকে পাই। আচ্ছা, ডায়েটারি সোর্স কন্টেন্ট, আমাদের ডায়েটারি সোর্সগুলো আমরা এটা বললাম আগে, সায়ানোকোবালামিন এবং হাইড্রক্সিকোবালামিন পাই, কিন্তু ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ যে কোবালামিনটা সেটা হচ্ছে হিউম্যান বিইংয়ের জন্য যে অ্যাক্টিভ কোবালামিন দরকার সেটা হচ্ছে মিথাইল কোবালামিন এবং ডিঅক্সি অ্যাডিনোসিন কোবালামিন। কিন্তু আমরা ডায়েটের মাধ্যমে যেটা খাচ্ছি সেটা হচ্ছে সায়ানোকোবালামিন এবং হাইড্রক্সিকোবালামিন, এটা আমাদের ইন্টেস্টাইনে এসে অ্যাক্টিভ হয় মিথাইল কোবালামিন এবং ডিঅক্সি অ্যাডিনোসিন কোবালামিন। এটা জিআইটিতে আমাদের ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেখানে কিছু ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া ইকোলাই, এরা হজম করে আসলে নিয়ে আসে, মানে সায়ানোকোবালামিন এবং হাইড্রক্সিকোবালামিনকে এবং সায়ানোকোবালামিনকে মডিফাই করে মিথাইল কোবালামিন এবং ডিঅক্সি কোবালামিন করে, যেটা আমরা পরবর্তীতে গ্রহণ করতে পারি। আচ্ছা, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড সেটা হচ্ছে আসলে ডিএনএ সিনথেসিসের জন্য রিকোয়ার, মানে এটা দরকারি, ডিএনএ সিনথেসিসের জন্য ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড দরকার। সো ডেফিসিয়েন্সি কজেস অ্যাবনর্মাল ম্যাচুরেশন এবং প্রোডাকশন অফ আরবিসি। আমরা আগে পড়েছি যে আমাদের ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড এটা সাধারণত আরবিসিকে ম্যাচিউর আরবিসি তৈরিতে হেল্প করে। তো এই জন্য ম্যাচিউর আরবিসি তৈরি না হয়, মানে আমাদের বডিতে যদি যথেষ্ট পরিমাণে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড না থাকে তাহলে আরবিসিটা ম্যাচিউর হবে না। ম্যাচিউর আরবিসি না হলে আমাদের একটা অ্যানিমিয়া হবে, সেটাকে আমরা বলি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা হবে আর কি। সো ডেইলি রিকোয়ারমেন্ট, আমাদের শরীরে দৈনিক ভিটামিন B12 কতটুকু দরকার বা কোবালামিন কতটুকু দরকার? ডেইলি ডায়েট রিকোয়ারমেন্ট হচ্ছে 5 থেকে 30 মাইক্রোগ্রাম, 5 থেকে 30 মাইক্রোগ্রাম আমাদের ডেইলি ডায়েটে থাকে, কিন্তু আমরা এখান থেকে অ্যাবজর্ব করতে পারি মাত্র 1 থেকে 5 মাইক্রোগ্রামের মতো। ভিটামিন B12 is synthesized by organisms in soil, water, animal and human intestine. আমাদের হিউম্যান ইন্টেস্টাইনে এটা সিনথেসাইজড হয় ওয়াটার অ্যানিমালের মধ্যে, যেমন মাছ টাছ এগুলোর মধ্যে থাকে, এবং সয়েলের মধ্যে যেসব অর্গানিজম থাকে এদের বডি থেকে আমরা ভিটামিন B12টা পাই আসলে। আচ্ছা, এর কিছু সোর্স আছে, ভিটামিন B12 এর কিছু সোর্স আছে, যেমন সবচেয়ে বেশি পাওয়া যায় লিভার থেকে, কিডনি থেকে, স্প্লিন থেকে এবং হার্ট থেকে। আচ্ছা, আর এর থেকে কম পাওয়া যায় এগ ইয়ক, ফিশ, মিট, এগুলো থেকে পাওয়া যায়, আর সবচেয়ে কম থাকে মিল্ক প্রোডাক্টস, এগুলোতে সবচেয়ে কম থাকে। অ্যাবজর্পশন আমরা আমাদের শরীরে অ্যাবজর্ব হয় কীভাবে? এটা অ্যাবজর্বের সাইটার নাম হচ্ছে টার্মিনাল আইলেম থেকে এটা অ্যাবজর্ব হয়। আয়রন আমরা দেখছি, আয়রন আমাদের শরীরে অ্যাবজর্ব হয় ডিউডেনাম এবং আর্লি জেজুনাম, বা প্রক্সিমাল জেজুনাম। আর ফলিক অ্যাসিড ভিটামিন B12 সেটা অ্যাবজর্ব হয় টার্মিনাল আইলিয়াম থেকে। In the stomach, vitamin B12 is released iron protein by the action of acid and pepsin. পেপসিন এবং অ্যাসিডের প্রভাবে প্রোটিন থেকে ভিটামিন B12টা রিলিজ হয়। আমরা যে প্রোটিনগুলো খাই, অ্যানিমাল প্রোটিন বা অন্যান্য প্রোটিন যেগুলোতে, সেখান থেকে রিলিজ হয় আসলে অ্যাসিডের প্রভাবে এবং পেপসিনের প্রভাবে ভিটামিন B12টা রিলিজ হয়। এরপরে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, মানে হচ্ছে আলফা গ্লাইকোপ্রোটিন, সেটা সিক্রেটেড ফ্রম দ্য গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে সিক্রেট হয়, ইজ নেসেসারি ফর অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। সিক্রেট হওয়ার পর এটা বডি অ্যাবজর্ব করবে কীভাবে? অ্যাবজর্ব করার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর দরকার, যেটা হচ্ছে আলফা গ্লাইকোপ্রোটিন, এটা দরকার। এটা গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে সিক্রেট হয়, যেটা অ্যাবজর্পশনে হেল্প করে ভিটামিন B12-কে। ইট বাইন্ডস উইথ ভিটামিন B12 ফর্মিং ভিটামিন B12 সাথে বাইন্ড করার পর এটা কমপ্লেক্স তৈরি করবে অ্যান্ড সাবসিকুয়েন্টলি অ্যাবজর্ব ইন দ্য ডিস্টাল আইলেম, যেটা টার্মিনাল আইলেম বা ডিস্টাল আইলেমে এটা অ্যাবজর্ব হবে বাই হাইলি সিলেক্টিভ রিসেপ্টর মিডিয়েটেড ট্রান্সপোর্ট সিস্টেম মধ্যে এটা অ্যাবজর্ব হয়। আচ্ছা, আফটার অ্যাবজর্পশন ভিটামিন B12 বাইন্ড উইথ, ভিটামিন B12টা অ্যাবজর্ব হলো কোথায়, কিসের মাধ্যমে? প্রোটিনে আছে, আমাদের ডায়েটারি যে প্রোটিন, এই যে যেমন হচ্ছে লিভার, কিডনি, স্প্লিন, হার্ট, এগ ইয়ক, ফিশ, মিল্ক, এগুলোতে যে আমরা পেলাম হচ্ছে ভিটামিন B12। এখন এই ভিটামিন B12টাকে মুক্ত করতে হবে। মুক্ত করার জন্য আমরা কি করি? আমাদের হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনের মাধ্যমে এটা মুক্ত হওয়ার পর এটা অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব করার জন্য আমাদের দরকার ইন্ট্রিনসিক ফ্যাক্টর, মানে যেটা আলফা গ্লাইকোপ্রোটিন, যেটা গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে সিক্রেট হয়। এই গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে এটা
এটা সিক্রেট হলো তখন এটা আলাদা হলো, অ্যাবজর্ব হলো। অ্যাবজর্ব হওয়ার পর এখন বডিতে চলে আসলে, এখন বডিতে অ্যাবজর্ব হওয়ার পর বডিতে থাকতে হলে বা রিজার্ভ হতে হলে অবশ্যই কোনো কিছুর সাথে বাইন্ড করতে হবে। বাইন্ড করবে কার সাথে? বাইন্ড করবে হচ্ছে ডিস্টাল আইলামের ভিতরে যে এটা একটা কমপ্লেক্স তৈরি করবে। কার সাথে কমপ্লেক্স করবে? ভিটামিন B12 এর সাথে কমপ্লেক্স তৈরি করবে এবং সেখানে বাইন্ড করলো। বাইন্ড করার পরে এটা ভিটামিন B12 এর সাথে বাইন্ড করে একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে ট্রান্সকোবালামিন তৈরি করে, ট্রান্সকোবালামিন 2, অ্যান্ড ট্রান্সপোর্টেড টু দ্য লিভার ফ্রম দ্য স্টোরেজ থেকে এটা লিভার পর্যন্ত এটা লিভারে স্টোর হবে, স্টোরেজ ট্রান্সপোর্টেড হয়ে লিভারে স্টোর হবে। টোটাল অ্যাবজর্পশন অফ ভিটামিন B12 ইন ডায়েট টেক্স 3 to 5 years টু ডিপ্লেট নর্মাল বডি স্টোরস। টোটাল অ্যাবসেন্স, আমরা যদি ভিটামিন B12 যদি মানে একবারে না খাই, মানে টোটালি ভিটামিন B12 আমাদের ডায়েটের ভিটামিন B12 একদম নাই, তারপর আমাদের বডিতে যে পরিমাণে স্টোর আছে ভিটামিন B12 সেটা শেষ হতে 3 থেকে 5 বছর লাগবে। আচ্ছা, এরপর আমরা ভিটামিন B12 এর কিছু ফাংশন দেখব। ভিটামিন B12 এটা একটা কোএনজাইম হিসেবে কাজ করে। এটা দরকারি কি কাজের জন্য দরকার? এটা হচ্ছে কনভার্সন অফ মিথাইল টেট্রাহাইড্রোফোলেট টু টেট্রাহাইড্রোফোলেট। মিথাইল টেট্রাহাইড্রোফোলেটকে টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট করতে এটা লাগে। তারপরে মেথিওনিন থেকে হেমোসিস্টিন থেকে মেথিওনিন তৈরি করতে এটা লাগে। তারপর হচ্ছে আইসোমারাইজেশন অফ এল মিথাইল ম্যালোনিল কোএনজাইম থেকে সাকসেনাইল কোয়ে। মিথাইল ম্যালোনিল কোএনজাইম থেকে সাকসেনাইল কোয়ে তৈরি মানে এটা মানে মিথাইল ম্যালোনিল কোয়ে, এল মিথাইল ম্যালোনিল কোয়ে এবং সাকসেনাইল একে অপরের আইসোমার। এই আইসোমার সাকসেনাইল কোয়েতে কনভার্ট করার জন্য লাগে ভিটামিন B12। তাহলে কোথায় লাগছে? একটা হচ্ছে টেট্রা হাইড্রোফোলেট থেকে মিথাইল হাইড্রোফোলেট তৈরি করতে লাগছে, একটা হচ্ছে মেথিওনিন থেকে হেমোসিস্টিন তৈরি করতে লাগছে, আর একটা হচ্ছে সাকসেনাইল কোয়ে তৈরি করতে লাগছে। আচ্ছা, উল্টা বললাম নাকি? আচ্ছা, একটা হচ্ছে মিথাইল হাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেট থেকে মিথাইল, আচ্ছা টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট, মানে মিথাইল হাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেটে কনভার্ট করতে একটা লাগছে, একটা হচ্ছে হেমোসিস্টিন থেকে মেথিওনিনে কনভার্ট করতে লাগছে, একটা হচ্ছে এল মিথাইল ম্যালোনিল কোয়ে থেকে সাকসেনাইল কোয়েতে কনভার্ট করতে লাগছে। আচ্ছা, ইফেক্ট অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কি সমস্যা হবে? একটা হচ্ছে, প্রথম সমস্যা হচ্ছে একটা অ্যানিমিয়া হবে, সেটার নাম হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। এছাড়াও কিছু নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি দেখা যাবে, যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, এটা হতে পারে। এগুলো অতটাই ইম্পর্টেন্ট না, কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু অ্যাবনর্মালিটি দেখা যাবে এপিথেলিয়াল টিস্যুতে, কিছু অ্যাবনর্মালিটি দেখা যাবে, যেমন সোর টাং এবং ম্যাল অ্যাবজর্পশন দেখা যেতে পারে এবং শর্ট টাং দেখা যেতে পারে। কজেস অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। আচ্ছা, ভিটামিন B12 যে ডেফিসিয়েন্সি হচ্ছে কি কজ আছে? মেনলি কজ হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। ভিটামিন B12টা ঠিক মতো অ্যাবজর্ব হতে পারছে না। এখন অ্যাবজর্ব হতে পায় না কি কারণে? নাম্বার 1, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়তো ঠিক মতো সিক্রেট হচ্ছে না। মানে আমরা প্রসেসটা দেখলাম তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা যে অ্যানিমাল প্রোটিনটা খেলাম, মানে ডায়েট যদি ঠিক থাকে তাহলে অ্যানিমাল প্রোটিনটা ঠিক মতন পাবো। এখন অ্যানিমাল প্রোটিনটা পেলাম, পাওয়ার পর এখন কি হবে? আমাদের মানে পাকস্থলীতে ACL সিক্রেট হবে, পেপসিন সিক্রেট হবে, হ্যাঁ, পেপসিন রেনিন সিক্রেট হবে, হ্যাঁ। এখন এরা কি করবে? এরা হচ্ছে ওই যে ওকে মানে ভিটামিন B12কে মুক্ত করবে। তারপরে ওটা আবার মুক্ত হওয়ার পর ওটাকে অ্যাবজর্পশন হওয়ার জন্য আবার ইন্টেনসিভ ফ্যাক্টর লাগবে, যেটা প্যারাল সেল, গ্যাস্ট্রিক প্যারাল সেল থেকে সিক্রেট হবে। এখন এই সেলের যদি কোনো সমস্যা হয়, বা হচ্ছে পেপসিন সিক্রেশনে কোনো সমস্যা হয়, বা হচ্ছে যে ইন্টেনসিভ ফ্যাক্টর যদি ঠিক মতো সিক্রেট না হয়, তাহলে তো ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না, তাই না? তো ল্যাক অফ ইন্টেনসিভ ফ্যাক্টর। তারপরে টোটাল অথবা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, স্টোমাকের অপারেশন হয়েছে, গ্যাস্ট্রেক্টমি হয়েছে, টোটাল বা পার্শিয়াল হলে সেখানে অ্যাবজর্পশনের সমস্যা ভিটামিন B12। এরপর ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, IBD যদি থাকে তাহলে অ্যাবজর্পশনের সমস্যা হবে। এছাড়া অন্যান্য বাউল ডিজিজ যদি থাকে, তারপরে স্মল বাউল রিসেকশন যদি থাকে তাহলে সমস্যা। আচ্ছা, এখন আমাদের ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি আমরা দেখলাম কি কারণে হলো, বা এখন আমরা দেখবো যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে আমাদের কি লক্ষণ প্রকাশ পাবে। নাম্বার 1, আচ্ছা, কি লক্ষণ আমরা তো দেখলাম, না কি লক্ষণ আমরা ঠিক না। এখন আমরা ক্লিনিক্যাল ইউজ, আমরা ভিটামিন B12টা আসলে কোথায় ইউজ করি? আমরা দেখছি যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে সাধারণত এটা হয়, তাহলে আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে আমরা এটা ইউজ করব।
এছাড়া ইনক্লুডিং পার্নিশিয়াস অ্যানিমিয়াতেও আমরা ইউজ করবো। গ্যাস্ট্রেকটমি যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করবো ভিটামিন B12। ডিসেকশন অফ টার্মিনাল আইলিয়াম এটা অ্যাবজর্পশন হয়, তাহলে টার্মিনাল আইলিয়ামে যদি ডিসেকশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, যেটা একটা ইফেক্ট দেখা যায় ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে সাব অ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড। তো এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। পেরিফেরাল নিউরোপ্যাথি হলে ইউজ করবো, তাই না? তাহলে আরেকটা হচ্ছে টোবাকো এমবাইলোপিয়া হলে আমরা ইউজ করবো। আচ্ছা, এরপর আমরা ফলিক অ্যাসিড হচ্ছে আরেকটা হেমাটিনিক্স, তাই না? মানে হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে আরবিসির কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ প্রোডাকশনে হেল্প করে। এরকম আরেকটা হেমাটিনিক্স হচ্ছে ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিড এটাও হচ্ছে অনেকটা ম্যাচুরেশন ফ্যাক্টর। ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড দুটাকে ম্যাচুরেশন ফ্যাক্টর বলে। এটা ম্যাচুরেশন আরবিসিকে মেনলি ম্যাচিউর হতে হেল্প করে। আচ্ছা, এর কিছু প্রপার্টিজ আছে, যেমন কেমিক্যাল নেম হচ্ছে প্রোপাইল গ্লুটামিক অ্যাসিড কনসিস্টিং অফ টেরিডিন অ্যান্ড প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড মানে পাবা প্লাস গ্লুটামিক অ্যাসিড আছে। এখানে ডায়েটারি সোর্সটা কি? মেনলি আমরা এটা গ্রিন লিফ ভেজিটেবল যেগুলো আছে সেখান থেকে পাই, প্লাস ইস্ট থেকে পাই, লিভার থেকে পাই, কিডনি থেকে পাই। এর ডায়েটারি রিকোয়ারমেন্ট কত? 50 থেকে প্রায় 200 মাইক্রোগ্রাম দৈনিক, 50 থেকে 200 মাইক্রোগ্রাম দরকার। অ্যাভারেজ ডায়েট কন্টেন্টস আমরা যে অ্যাভারেজ ডায়েটটা খাই সেটা তার মধ্যে আমরা পাই 500 থেকে 700 মাইক্রোগ্রাম, যার মধ্যে অ্যাবজর্ব করতে পারে 50 থেকে 200 মাইক্রোগ্রাম পর্যন্ত, এবং অ্যাবজর্ব হয় প্রক্সিমাল জেজুনামে। আচ্ছা, এটার অ্যাবজর্পশনের জন্য আমরা দেখলাম যেরকম ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর লাগে, এটা অ্যাবজর্পশনের জন্য একটা এনজাইম লাগে, সেটা হচ্ছে আলফা এল গ্লুটামাইল ট্রান্সফারেজ, এটা লাগে অ্যাবজর্পশনের জন্য। ডেইলি রিকোয়ারমেন্ট ইনক্রিজেস, আমাদের এটা ডেইলি রিকোয়ারমেন্টটা বাড়তে পারে 0.8 মিলিগ্রাম পার ডে পর্যন্ত বাড়তে পারে। কখন বাড়তে পারে? প্রেগনেন্সির সময় বাড়তে পারে, ল্যাকটেশন সময় বাড়তে পারে, কন্ডিশন অফ হাই মেটাবলিক অ্যাক্টিভিটি যদি হয় কারো তাহলে বাড়তে পারে। এজন্য প্রেগনেন্সির সময় বা ল্যাকটেশনের সময় মায়েদেরকে সাধারণত এটা দেওয়া হয়, ফলিক অ্যাসিড সাধারণত দেওয়া হয়, মানে 12 সপ্তাহ বা 24 সপ্তাহ পর্যন্ত দেওয়া হয়, খুবই দরকারি। আচ্ছা, টোটাল বডি স্টোর থাকে এটা 5 থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত থাকে। ফলিক অ্যাসিড স্টোর এ পলিগ্লুটামেট। ফলিক অ্যাসিডটা বডিতে কি হিসেবে স্টোর থাকে? পলিগ্লুটামেট হিসেবে স্টোর থাকে, এবং কোথায় থাকে? সেটা লিভারে থাকে এবং কিছু টিস্যুতে থাকে। ফোলেট ডেফিসিয়েন্সি ডেভেলপ মোর র্যাপিডলি ইফ এক্সটার্নাল সাপ্লাই কাট অফ, বডি স্টোর লাস্ট অনলি ফর 3 to 4 months। আচ্ছা, যদি আমাদের বডিতে মানে আমরা দেখলাম যে ফলিক অ্যাসিড যদি ভিটামিন B12 যদি বডিতে একদমই সাপ্লাই না দেওয়া হয়, তারপর এটা আমাদের 3 থেকে 5 বছর পর্যন্ত আমাদের স্টোরেজ আছে, 3 থেকে 5 বছর পর্যন্ত ট্রান্সকোবালামিন হিসেবে স্টোর থাকে। তো এটা ট্রান্সকোবালামিন হিসেবে স্টোর থাকবে এবং 3 থেকে 5 বছর পর্যন্ত বডি সাপ্লাই দেবে। কিন্তু ফলিক অ্যাসিড সেটা হচ্ছে বডিতে যে পরিমাণ স্টোর থাকে সেটা ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস পর্যন্ত সাপ্লাই দিতে পারবে যদি আমাদের ডায়েটারি থেকে ফলিক অ্যাসিডের সাপ্লাইটা কাট করে দেওয়া হয়। আচ্ছা, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কিছু কজ আছে। আচ্ছা, ফলিক অ্যাসিড আমাদের শরীরে যে ডেফিসিয়েন্সি হবে, শরীরের অভাবটা হলো কেন? কি বেশ কিছু কারণ আছে, যেমন আমাদের ডায়েটে যে ফলিক অ্যাসিডটা খাওয়া দরকার আমরা সেটা নিচ্ছি না, ডায়েটারি ডেফিসিয়েন্সি হতে পারে, ইনঅ্যাডিকুয়েট ইনটেক, আমাদের ইনটেক ঠিক মতন হচ্ছে না, ইমপ্রপার প্রিপারেশন অফ ডায়েট প্রিপারেশন ঠিক মতো হচ্ছে না, এছাড়া ইনক্রিজ রিকোয়ারমেন্ট, কোনো কারণে রিকোয়ারমেন্টটা বেড়ে গেছে, স্বাভাবিকের থেকে রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, এই জন্য স্বাভাবিক খাওয়ার পরেও অভাব পূরণ হচ্ছে না। যে প্রেগনেন্সিতে আমরা দেখলাম ল্যাকটেশনের সময়, ইনফ্যান্ট গ্রোয়িং চিলড্রেনের ক্ষেত্রে দেখা যায়। তারপরে আরও কিছু ডিজিজ কজ আছে, যেমন হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়াতে সাধারণত ফলিক অ্যাসিডের রিকোয়ারমেন্টটা বেড়ে যায়, লিউকেমিয়াতে বেড়ে যায়, হাইপারথাইরয়েডিজমে বেড়ে যায়, কার্সিনোমাতে বেড়ে যায়, স্কিন ডিজিজের ক্ষেত্রে বেড়ে যায়। তখন আমরা নর্মাল অ্যামাউন্টে খেলেও হবে না, তখন একটু বেশি অ্যামাউন্টে খেতে হবে, কারণ রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, তখন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি দেখা যাবে। আচ্ছা, কিছু ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন দেখা যেতে পারে। ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন কোনো কারণে হ্যাম্পার হয়েছে বা অ্যাবজর্পশন হতে পারছে না, কী কারণে? ইনফ্লামেটরি বাউল ডিজিজ যদি হয় তাহলে ফলিক অ্যাসিড অ্যাবজর্ব হতে সমস্যা হবে, এক্সটেন্সিভ বাউল সার্জারি যদি হয় তাহলে সমস্যা হবে, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম যদি থাকে কারো তাহলে অ্যাবজর্পশনের সমস্যা হবে। কিছু ড্রাগস আছে, যেমন হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, কিছু আছে ওসিপি ড্রাগ, হ্যাঁ, এদের কারণেও অনেক সময় কী হতে পারে? এদের কারণে অনেক সময় ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হতে পারে। আচ্ছা,
ম্যানিফেস্টেশন অফ ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কী কী লক্ষণ প্রকাশ পাবে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যেতে পারে। আমরা জানি ম্যাচুরেশন ফ্যাক্টর, প্রোমোটিং ফ্যাক্টর, তাহলে ওরা ম্যাচুরেশন হবে না, তখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হবে। এছাড়াও এপিথেলিয়াল ড্যামেজ দেখা যেতে পারে, যেমন গ্লোসাইটিস, এন্টারাইটিস, ডায়রিয়া, এগুলো হতে পারে। নিউরাল টিউব ডিফেক্ট দেখা যেতে পারে, যেমন স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডা দুই রকম, স্পাইনা বাইফিডা সিস্টিকা, স্পাইনা বাইফিডা অকালটা। তো স্পাইনা বাইফিডা দেখা যাবে। এনসেফালোপ্যাথি, বাচ্চাদের ক্ষেত্রে মানে নতুন প্রজন্মে এনসেফালোপ্যাথি দেখা যেতে পারে, স্পাইনা বাইফিডা দেখা যেতে পারে। এটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট। এটা প্রিভেন্ট করার জন্য প্রেগনেন্সির আগেও সাধারণত ফলিক অ্যাসিড খেতে দেওয়া হয়, এবং প্রেগনেন্সি চলা অবস্থাতেও ফলিক অ্যাসিড খেতে দেওয়া হয়। তাছাড়া এই যে স্পাইনা বাইফিডা বাচ্চাদের দেখা যেতে পারে, বা বাচ্চার এনসেফালোপ্যাথি দেখা যেতে পারে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, জেনারেল ডেবিলিটি, ওয়েট লস, স্টেরিলিটি, এসব ডেভেলপ করতে পারে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি থাকে। আচ্ছা, এখন ফলিক অ্যাসিড যে ডেফিসিয়েন্সি হলে, এখন ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হলে আমরা ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দিব। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিব কোন কোন ক্ষেত্রে, ইন্ডিকেশনগুলো কী কী, ইউজগুলো কী কী? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলে আমরা দিব। ড্রাগ ইনক্রিজড ডিমান্ড, কিছু কিছু ড্রাগ আছে ফলিক অ্যাসিডের ডিমান্ডকে বাড়াই দেয়। ওসিপি, অ্যান্টিকনভার্স, এসব ক্ষেত্রে আমরা ফলিক অ্যাসিড দিতে হবে। আচ্ছা, যাই হোক, কিছু কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে, এসব ক্ষেত্রে ডিমান্ড বেড়ে যায়, যেমন প্রেগনেন্সি, ল্যাকটেশন, ইনফ্যান্সি, সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি, এসব ক্ষেত্রে আমাদের ফলিক অ্যাসিড দিতে হবে। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম যদি থাকে কারো, তাহলে অবশ্যই দিতে হবে। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকলে আয়রনও দিতে হবে, ফলিক অ্যাসিড দিতে হবে, ভিটামিন বি টুয়েলভ দিতে হবে, যত ভিটামিন আছে যদি ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকে সবগুলো মোটামুটি দেওয়ার চেষ্টা করতে হবে। ডিউরিং প্রেগনেন্সি টু রিডিউস দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্ট। বাচ্চাদের ওই যে প্রেগনেন্সির সময় আমরা বললাম না, ফলিক অ্যাসিড দেওয়া হয়, ফোলেট দেওয়া হয়। তো ফোলেটটা কেন দেওয়া হয়? ওই যে নিউরাল টিউব ডিফেক্টটা প্রিভেন্ট করার জন্য, আসলে নিউবর্নে নিউরাল টিউব ডিফেক্টটা প্রিভেন্ট করা। এছাড়া হেমোলাইটিক অ্যানিমিয়া প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয়। ইরাথ্রোপোয়েটিনটা কি? ইরাথ্রোপোয়েটিন ইজ এ গ্লাইকোপ্রোটিন। ইরাথ্রোপোয়েটিন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন হরমোন এনকোডেড বাই এ জিন on the long arm of chromosome number 7q এ থাকে। আসলে 90% is produced in the kidney। ইরাথ্রোপোয়েটিনটা মোটামুটি 90%ই কিডনিতে তৈরি হয়। ইরাথ্রোপোয়েটিন 90% কিডনিতে হয়, তাহলে 10% বোন ম্যারোতে। আচ্ছা, erythropoietin produced 90% in the kidney, the remainder in the liver and the other sites in response to hypoxia. Hypoxia হলে 90% এটা কিডনিতে প্রডিউসড হয় erythropoietin, যেটা সেটা একটা অন্যতম হেমাটিনিক্স, এবং এটা হচ্ছে একটা মানে প্রমোটিং ফ্যাক্টর আর কি। হ্যাঁ, এই যে আমরা হেমাটোপোয়েটিক গ্রোথ ফ্যাক্টর একটা। ইরাথ্রোপোয়েসিসে হেল্প করে। হাইপক্সিয়া হলে এটা মানে বডিতে, লিভারে, কিডনিতে তৈরি হয় এবং 90% তৈরি হয়, এবং এটা একটা গ্লাইকোপ্রোটিন হরমোন, যেটা হচ্ছে আমাদের ইরাথ্রোপোয়েসিসে হেল্প করে, যেটা ক্রোমোজোম নাম্বার 7q থেকে তৈরি হয়। দ্য অ্যানিমিয়া অফ ক্রনিক রেনাল ফেলিওর। The anemia of chronic renal failure is largely due to failure of decreased kidney to make enough erythropoietin. তো কারো যদি ক্রনিক রেনাল ফেলিওর থাকে, তাহলে ওর কি হবে? ওর ইরাথ্রোপোয়েটিন ঠিক মতো তৈরি হবে না। যদি ঠিক মতো তৈরি না হয়, তাহলে ওর ক্রনিক রেনাল ফেলিওর যদি থাকে, তাহলে ও দেখা যাবে যে ওর ইরাথ্রোপোয়েটিন ঠিক মতো তৈরি হচ্ছে না, তখন ওর অ্যানিমিয়া দেখা যেতে পারে। আচ্ছা, এরপর আরেকটা আছে ইপোয়েটিন। এটা হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিরাইভড হিউম্যান ইরাথ্রোপোয়েটিন। এটা একটা রিকম্বিনেন্ট ডিরাইভড ইরাথ্রোপোয়েটিন, মাস্ট বি গিভেন। এটা হচ্ছে অবশ্যই সাবকিউটেনিয়াস রুটে দিতে হবে, হুইচ মে বি মোর ইফেক্টিভ। এটা ইরাথ্রোপোয়েটিন থেকে আরও বেশি ইফেক্টিভ। অথবা আমরা সাবকিউটেনিয়াস রুটে দিতে পারি, অথবা আমরা এটা ইন্টারভেনাস রুটে দিতে পারি। এর টি-হাফ মানে হাফ লাইফ হচ্ছে 4 ঘন্টা পর্যন্ত। অ্যাপিয়ার্স নট বি এফেক্টেড বাই, ডায়ালিসিস করলে এটা এফেক্ট হয় না, মানে ডায়ালিসিসের মাধ্যমে আলাদা হয়ে যায় না আর কি, ডায়ালিসিস মানে এফেক্ট হয় না। ম্যাক্সিমাম রেটিকুলোসাইট রেসপন্স অকার্স ইন 4 days. Self-administration at home 3 times a week is practicable. এটা সাধারণত আমরা সেলফ অ্যাডমিশন নিজে দিতে পারি। সপ্তাহে এক সপ্তাহে 3 বার দিতে হবে। আয়রন রিজার্ভস মাস্ট বি অ্যাডিকুয়েট। এক্ষেত্রে অবশ্যই আয়রন রিজার্ভটা ঠিক থাকতে হবে ফর অপটিমাম ইরাথ্রোপোয়েসিস। ইরাথ্রোপোয়েটিন আমি দিলাম, বা এর ইরাথ্রোপোয়েটিনের রিপ্লেস হিসেবে আমরা। আচ্ছা, তাহলে ইপোয়েটিন, তাই না? ইপোয়েটিন হচ্ছে এটা একটা রিকম্বিনেন্ট ডিরাইভড হিউম্যান ইরাথ্রোপোয়েটিন, মাস্ট বি গিভেন ইন সাবকিউটেনাস রুট, হুইচ মে বি মোর ইফেক্টিভ, অর আইভি রুটে দিতে হবে। আচ্ছা,
তাহলে এটা কি ইরাথ্রোপোয়েটিন যদি কারো বডিতে অভাব থাকে, তাই না? ইরাথ্রোপোয়েটিন যদি অভাব থাকে তাহলে আমাদের ইরাথ্রোপোয়েসিস ঠিক মতন হবে না, তাই না? তো ইরাথ্রোপোয়েটিন যদি অভাব থাকে তাহলে আমরা কি দিব? সেক্ষেত্রে আমরা দিব ইপোয়েটিন। ইপোয়েটিন হচ্ছে একটা সিনথেসাইজড ইরাথ্রোপোয়েটিন, হিউম্যান ইরাথ্রোপোয়েটিন, যেটা সাধারণত আমরা সাবক্লিনাস রুটে দিলে সবচেয়ে ভালো কাজ করবে। তারপরও সাবক্লিনাস রুট না দিলে আইভি রুটে আমরা দিতে পারি। এটার হাফ লাইফ হচ্ছে 4 ঘন্টা এবং এটা ডায়ালাইসিসে ডায়ালাইসিস যদি কারো হয় তাহলে সেটা এফেক্টেড হবে না আর কি। হাফ লাইফ 4 ঘন্টা। আচ্ছা, তাহলে ইপোয়েটিন হচ্ছে ইপোয়েটিন সম্পর্কে আমরা আরো কিছু পড়বো। এর প্রপার্টিজ আর কিছু আছে, যেমন ইপোয়েটিন ম্যাক্সিমাম রেটিকুলোসাইট রেসপন্স, ম্যাক্সিমাম রেটিকুলোসাইট রেসপন্স হতে সময় লাগে 4 দিন। সেলফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট হোম 3 টাইমস এ উইক ইজ প্র্যাকটিসেবল। আমাদের এটাতে যদি অভাব থাকে তাহলে আমরা ইপোয়েটিন দিব। ইপোয়েটিন আমরা নিজে নিজে দিতে পারি। এটা সপ্তাহে 3 বার দিতে হবে। আয়রন রিজার্ভ মাস্ট বি অ্যাডিকুয়েট। আচ্ছা, আয়রন রিজার্ভ এখানে ঠিক রাখতে হবে। কেন আয়রন রিজার্ভ ঠিক রাখতে হবে? কারণ ইরাথ্রোপোয়েসিসের জন্য কি লাগবে? আমাদের ইরাথ্রোপোয়েটিনের মাধ্যমে আলটিমেটলি আমাদের হিমোগ্লোবিন তৈরি করবে, কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? আয়রন থাকে, তাই না? তো আমাদের কাঁচামাল যদি না থাকে তাহলে ইরাথ্রোপোয়েসিস যতই হোক এবং ইরাথ্রোপোয়েটিন যতই থাকুক, ইরাথ্রোপোয়েসিস করতে চাইবে কিন্তু করতে পারবে না। এজন্য অপটিমাম ইরাথ্রোপোয়েসিসের জন্য আমাদের অবশ্যই আয়রন রিজার্ভটা ঠিক রাখতে হবে। সিরাম ফেরিটিন শুড বি এক্সিড। সিরাম ফেরিটিনটা আমরা জানি যে কোথায় থাকে। সিরাম ফেরিটিনটা আমাদের সাধারণত থাকে মিউকোসাল সেলে, তাই না? মিউকোসাল সেল, গ্যাস্ট্রিক মিউকোসাল সেলে থাকে, তাই না? কোথায় থাকে? ব্রাশ বর্ডার অফ দ্য ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে থাকে, তাই না? ফেরিটিনটা অ্যাপোফেরিটিনের সাথে Fe3+ বাইন্ড করে ফেরিটিন তৈরি করে, তাই না? তাহলে সিরাম ফেরিটিনটা অবশ্যই 100 মাইক্রোগ্রামস পার লিটারে বেশি থাকতে হবে। ইপোয়েটিন ইজ অ্যাভেলেবল অ্যাজ 2 প্রিপারেশন। ইপোয়েটিনের 2টা প্রিপারেশন আছে, একটা হচ্ছে ইপোয়েটিন আলফা, একটা হচ্ছে ইপোয়েটিন বিটা। আচ্ছা, ইপোয়েটিন যে আমরা দিব, কি কি ইন্ডিকেশন থাকতে হবে? আমরা জানি যে ইন্ডিকেশন এখানে যদি কারো ক্রনিক রিনাল ফেলিওর হয় তাহলে ক্রনিক রিনাল ফেলিওর হলে ইরাথ্রোপোয়েটিন তৈরি হবে না, কারণ 90% ইরাথ্রোপোয়েটিন কিডনি থেকে আসে। তাহলে ক্রনিক রিনাল ফেলিওর হলে তার ইরাথ্রোপোয়েটিনের অভাব থাকবে, তো সেক্ষেত্রে আমরা সিনথেসাইজড ইরাথ্রোপোয়েটিন দিব, যেটাকে ইপোয়েটিন বলে, এটা আমরা দিব। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ইপোয়েটিন দিব। প্রিম্যাচুরিটির ক্ষেত্রে আমরা ইপোয়েটিন দিব। ক্যান্সার কেমোথেরাপির পরে আমরা দিব। মাইলোডিসপ্লাসিয়ার ক্ষেত্রে আমরা দিব জিডুভোডিন। কারণ এইডস আক্রান্ত কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা জিডুভোডিন দিয়ে ট্রিটমেন্ট দিই, সেক্ষেত্রে জিডুভোডিন ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা ইপোয়েটিন দিব। আচ্ছা, কিছু অ্যাডভার্স ইফেক্ট অবশ্যই আছে। কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে? ট্রান্সিয়েন্ট ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম মে অ্যাকম্পানি দ্য ফার্স্ট আইভি ইনজেকশন। ফার্স্ট আইভি ইনজেকশন দেওয়ার পরে আইভি ইনজেকশন দেওয়ার সময় ট্রান্সিয়েন্ট ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমের মতন আমি সিমটম পেতে পারি। ডোজ ডিপেন্ডেন্ট ইনক্রিজ ইন, এছাড়াও ম্যাট্রিয়াল ব্লাড প্রেশার ফলোজ দ্য রিস্ক ইন red cell mass. Encephalopathy may occur in some previously hypertensive patientদের ক্ষেত্রে encephalopathy develop করতে পারে. Thrombus may form in AV shunt, atrioventricular shunt of dialysis patient due to increased ব্লাড ভিসিসিটি যেহেতু বেড়ে যায় ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে এভি শান্টের কারণে থ্রোম্বাস দেখা যেতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি মে অকার ইন ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অকার হতে পারে, এবং প্যারেন্টাল আয়রন থেরাপি তখন দরকার হতে পারে। প্যারেন্টাল আয়রন থেরাপি আমরা ইনজেকশন মধ্যে তখন আয়রন দেওয়া প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া যদি থাকে, অ্যাপ্লাসিয়া হতে পারে, পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া হতে পারে, কারণ এই যে ইপোয়েটিন দিচ্ছি, ইরাথ্রোপোয়েটিনের অভাবে যে ইপোয়েটিনটা দিচ্ছি সেটার এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, ইপোয়েটিন আলফার এগেনস্টে সাধারণত অ্যান্টিবডি তৈরি হয়, তো সেক্ষেত্রে পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া হতে পারে। আচ্ছা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।